আমাদের ন্যাশনাল ইনকামের যতদূর আমার খেয়াল পড়ছে প্রায় শেষ হয়ে গেছিল। কিছু কি বাকি ছিল ন্যাশনাল ইনকামের, যারা ক্লাস করেছো লাস্ট? আদৌ কারোর পড়াশোনার মধ্যে আছো, না সব গুলে খাওয়া হয়ে গেছে? ন্যাশনাল ইনকাম কমপ্লিট করে আই থিঙ্ক লাস্ট ক্লাসে আমরা মেথডস পড়েছিলাম, রাইট? 3 ধরনের মেথডস পড়েছিলাম। তারপরে বোধহয় ওখানেই শেষ করেছিলাম, ইনফ্লেশন বোধহয় কিছু স্টার্ট করেছিলাম আমি। না ম্যাম, ইনফ্লেশন স্টার্ট হয়নি। আচ্ছা, ভেরি গুড। ইনফ্লেশন কমপ্লিট, ইনফ্লেশন কমপ্লিট না হলে অন্তত কিছুটা কমপ্লিট করে হাফ পোর্শন, দেন জিডিপির কিছু পার্টিকুলার জিনিস শিখতে হবে, যেরকম ধরো লাইক জিডিপি ডিফলেটার। কারণ তোমরা জিডিপি কি জিনিস শিখেছো, কিন্তু রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি এগুলোকে আমি তখন কিন্তু বলিনি। সেটাখানে কিছুটা ইনফ্লেশনের কনসেপ্ট ইনক্লুড হয়ে যায়, সে কারণে আমি তখন বলেছিলাম না। ইনফ্লেশনটা আমি একটু কভার করে দিই, তারপর আমি জিডিপির ওই নমিনাল অ্যান্ড রিয়েল অ্যান্ড জিডিপি ডিফলেটার এগুলো কি জিনিস সেটা নিয়ে একটু বলে দেবো, যেমন ইনফ্লেশন ওখানে ইনক্লুড আছে। আগে শিখতে হবে ইনফ্লেশনটা কি, রাইট? যেটাকে বাংলায় আমরা মুদ্রাস্ফীতি বলি। তাহলে কথা হচ্ছে, হোয়াট ইজ ইনফ্লেশন? তোমরা জানো, যখন তোমরা ছোট ছিলে, ছোট থাকাকালীন কিছু জিনিসের দাম 1 টাকায় তোমরা 4টে লজেন্স পেতে। 25 পয়সা করে এক একটা ছিল, 25 পয়সা করে। এখন তো 25 পয়সার কোনো ভ্যালুই নেই। তখন ধরো 1 টাকায় তোমরা 4টে লজেন্স পেতে। দোকানে গেলে তুমি 4খানা লজেন্স নিয়ে আসতে পারতে। এখন সেই 1 টাকায়, এখন যদি এখনকার কন্ডিশনের কনসেপ্টে যাই, তাহলে সেই 1 টাকায় তোমরা কেবলমাত্র একটি লজেন্সই নিয়ে আসতে পারবে। হুম। তো এই যে ডিফারেন্সটা, যে ডিফারেন্সটা কেন তখনকার টাইম আর এখনকার টাইমের মধ্যে? তখন আমি 1 টাকায় 4টে লজেন্স পাচ্ছিলাম, এখন 1 টাকায় একটা পাচ্ছি। এই ডিফারেন্সটার কারণই হচ্ছে ইনফ্লেশন। সমস্ত জিনিসের দাম সময়ের সাথে সাথে বেড়েছে। যেরকম তখনকার টাইমে 10 টাকার যে ভ্যালু ছিল, 10 রুপিসের বা 100 রুপিসের যে ভ্যালু ছিল, সেটা আজকালকে দিনে দাঁড়িয়ে সেই ভ্যালু নেই। কেন? না, আগেকার দিনে 100 টাকায় মান্থলি বাজার হয়ে যেত। মাসিক যে বাজার হয় না, সে বাজার হয়ে যেত। একটা টাইম ছিল 100 টাকায়, এমন এতটাই তার ভ্যালু ছিল 100 টাকা। কিন্তু এখন যদি 100 টাকায় যাও, তুমি 1 সপ্তাহ বাজার করতে পারবে না। 1 সপ্তাহ বাজার করতে গেলেও 100 টাকার বেশি দরকার পড়ে। তাহলে কোথাও গিয়ে যে ভ্যালু তখনকার টাইমে ছিল 100 টাকার, সেই ভ্যালু এখন নেই। তাহলে কি হয়েছে? মানির যে ভ্যালু, সেটা ডিক্রিজ হয়েছে। এটা বলতে পারি যে তখনকার টাইমে 100 টাকার যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা এখন ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। আগেকার ভ্যালু নেই 100 টাকার, এটা বলা যায়। তাহলে কোথাও গিয়ে মানির যে ভ্যালু আছে, সেটা ডিক্রিজ হয় ইনফ্লেশনে। এবং যে কোনো জিনিসের দাম বা প্রাইস ইনক্রিজ হয়ে যায়। এই সিচুয়েশন যখন একটা জিনিসের জন্য নয়, একটা পুরো বাকেট অফ গুডস এর কনসেপ্টে চলে আসে, তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলি। তাই কিরকম, যেমন ধরো আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছো টমেটোর দাম বেড়ে গেছে। হঠাৎ করে দেখতে পাচ্ছ টমেটোর দাম বেড়ে গেছে, তাহলে কি আমরা বলবো ইনফ্লেশন হয়েছে? না। একটা বা দুটো জিনিসের দাম বেড়ে গেলে সেটা কি ইনফ্লেশন বলা হয় না। ঠিক তেমনি টাইমের সাথে সাথে যখন সমস্ত জিনিস এখানে লেখা তো পসিবল না, তো আমি 1 2 3 4 5 করে 5টা কমোডিটিজ নিয়ে এসেছি। তো প্রত্যেকটা কমোডিটিজ এর প্রাইস ধরো 10 টাকা ছিল, পরে 11 হয়েছে, পরে 12 হয়েছে, মানে প্রত্যেকটা কমোডিটিজ এর কনসেপ্ট যেটা, সেটা এরকম ভাবে ইনক্রিজ হতে থাকছে। হুম। এরকম ভাবে ইনক্রিজ হতে থাকছে, এবং প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে। যখন এরকম দেখতে পাচ্ছ সাইমেন্টেনিয়াসলি
সমস্ত কমোডিটির কিন্তু প্রাইস ইনক্রিজ হচ্ছে টাইমের সাথে সাথে। ভালো করে বুঝবে, প্রত্যেকটা কমোডিটি, যেখানে একটা দুটো কমোডিটি ইনক্রিজ হয়ে গেলে সেটাকে ইনফ্লেশন কিন্তু বলা হয় না। প্রত্যেকটা কমোডিটিজ কিন্তু টাইমের সাথে সাথে সাইমেন্টেনিয়াসলি তাদের প্রাইস ইনক্রিজ হতে হবে। তখন যে সিচুয়েশনটা আসে, তখন আমরা ইনফ্লেশন বলি। ক্লিয়ার? তোমাদের এখানে ডায়াগ্রামে আমি দুটো ছবি ইউজ করেছি। আগেকার টাইমে যে টাকায় এতগুলো বার্গার হতো, এখন সেই দামে একটা বার্গার হয়। তার মানে এইটা ধরো, এতগুলো বার্গার 100 টাকায় পাওয়া যাচ্ছিল, এখনই একটা বার্গার 100 টাকায় পাওয়া যায়। মানে মানির যে ভ্যালু আছে সেটা ডিক্রিজ হয়েছে, অ্যান্ড প্রাইসের বা কমোডিটির যেটা আছে সেটার প্রাইস ইনক্রিজ হয়েছে। যে কারণে আমরা এতগুলো বার্গার 100 টাকায় পাচ্ছিলাম, এখন একটা বার্গারই আমি 100 টাকায় পাই, কারণ প্রাইস ইনক্রিজ হয়ে গেছে কমোডিটির। রাইট? এই জন্য আমরা বলি, নিচের ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে দেখো, যে এখানে প্রাইস বেড়েছে আর মানির যে ভ্যালু আছে সেটা কমেছে। এটাকেই আমরা ইনফ্লেশন বলে থাকি। এত দূর কারোর বুঝতে অসুবিধা আছে ইনফ্লেশনের মিনিং এ? না থাকলে ফটাফট বলে দেবে। ম্যাম। হ্যাঁ, কেউ কিছু বলছো? ম্যাম, প্রবলেম নেই সেটাই। যাই হোক, যেই বলছো তার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যালো, যে হ্যালো। বলছো তা, হ্যাঁ বলো, এবার শোনা যাচ্ছে। বলছি প্রবলেম নেই সেটাই। শুনতে পাচ্ছি না? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। ওকে, চলো তাহলে নেক্সট আছে ইনফ্লেশন কি, সেটা তো ক্লিয়ার আই থিঙ্ক সবার কাছে। এবার কথা হচ্ছে যে ম্যাডাম, ইনফ্লেশন কি সেটা তো বুঝলাম, কিন্তু ইনফ্লেশন হওয়ার কারণটা কি? প্রত্যেক জিনিসের দাম সাইমালটেনিয়াসলি বাড়ছে কেন? ওয়াই? হঠাৎ করে এমন ধরি না শখ হলো সবার যে না চলো সব জিনিসের দাম বাড়িয়ে দেবো, এরকম তো হতে পারে না। নিশ্চয়ই মার্কেটে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যার দরুন আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে। রাইট? তাহলে সেই কজেসটা কি সেটা জানতেই ধরো নেক্সট ডায়াগ্রাম আমাদের, যে ইনফ্লেশনে দুটো কারণ হয়। এবার কারণ বলতে গেলে অনেক কারণই ইনক্লুড হয়ে যায়, কিন্তু মেন দুটো কারণ থাকে। সে মেন দুটো কারণের মধ্যে একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, আরেকটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এই পুল আর পুশের কনসেপ্ট তোমরা ছোটবেলা থেকেই জানো, যে পুল কাকে বলে আর পুশ কাকে বলে। তাহলে এই পুল এন্ড পুশের সাথে ইনফ্লেশনের কি সম্পর্ক? কোথাও গিয়ে যে এই বাচ্চাটি দেখতে পাচ্ছ না, ইনফ্লেশনকে টানছে, পুল করছে, তো কোথাও গিয়ে ইনফ্লেশনটাও টেনে আনছে নিজের ইচ্ছে, তখন সিচুয়েশনটা কিছুটা ডিমান্ড পুল ইনফ্লেশন হয়ে যায়। এবার কথা হচ্ছে, এই কথাটা আমি কেন বললাম যে কেউ জেনে বুঝে কেন ইনফ্লেশন টেনে টেনে নিয়ে আসবে মার্কেটে, সেটাও আমি বলছি। কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে পুশ করা। দ্যাটস ওয়াই, যে পুশ মানে কি, ঠেলা, তো আমরা ইনফ্লেশনকে ঠেলে ঠেলে নিয়ে আসছি কোথাও গিয়ে। এই কনসেপ্টটা আমরা কস্ট পুশ ইনফ্লেশন বলে থাকি। ইন্ডিভিজুয়ালি এদের মিনিং কি, এবার আমি সেটা নেক্সট যাচ্ছি। ডিমান্ড পুল ইনফ্লেশনের কনসেপ্টে আমি একটা গল্প বলি। এ ধরো একটা ছোট্ট দোকান, এই যে দোকানে সুন্দর করে দেওয়া আছে, এই দোকানে যখন দেখবে যে কোনো একটা প্রোডাক্ট বা কমোডিটি যেটাই হোক, একটা প্রোডাক্টের ভ্যালু ধরো 10 টাকা। হুম একটা প্রোডাক্টের ভ্যালু 10 টাকা। তো যেহেতু জিনিসটার খুবই দাম কম আছে, তাহলে আমরা মোটামুটি চেষ্টা করি যে না চলো গিয়ে কিনি, আমাদের সাধ্যের মধ্যে আছে। রাইট? কিন্তু আজকে যদি মার্কেটে লোকজন, যেটা হয়তো তখনকার দিনে 5 থেকে 10 জন হয়তো কিনতে যেত, হঠাৎ করে লোকজনের সংখ্যা বেড়ে গেছে। সবাই চাইছে যে আমি ওই জিনিসটা কিনবো। এবার এই জিনিসটা কি? এই জিনিসটা ক্যাডবেরি হতে পারে, এই জিনিসটা পার্টিকুলার কোনো ইলেকট্রনিক্স এর জিনিস হতে পারে, যা কিছু। আমি আজকের দিনে দাঁড়িয়ে এটাকে আমি ল্যাপটপ ধরে নিলাম, যে জিনিসটা হচ্ছে ল্যাপটপ, এবং সেটার প্রাইস আমি এখানে 10 টাকা জাস্ট হাইপোথেটিক্যালি ধরেছি বোঝানোর স্বার্থে। তো 10 টাকা করে পার ল্যাপটপ বিক্রি হচ্ছে, তো সবাই চলে আসবে একসাথে না, যে আমি কিনবো আমি কিনবো আমি কিনবো করে। এবার তুমি যে দোকানদার হয়ে বসে আছো, তোমার কাছে কি আনলিমিটেড ল্যাপটপ থাকা পসিবল? নিশ্চয়ই না। তুমি নিশ্চয়ই মার্কেট থেকে 10 পিস কিনেছো, যে 10 পিস কিনেছো, এবার বিক্রি হলে দেন আবার তুমি নেক্সট স্টক কিনবে।
হুম। তো 10 পিস তোমার কাছে ল্যাপটপ রয়েছে। এবার 10 টাকাটা শুনতে একটু খারাপ লাগছে, তো আমি একটু ইয়ে করে দিই, এটাকে একটু ভালো দাম দিয়ে দিই। আমি সুন্দর করে 10,000 দিয়ে দিলাম। তো তোমরা জানো ল্যাপটপের 10,000, ভালো ল্যাপটপ 10,000 মানে অনেক সস্তা দেওয়া হচ্ছে। তো যখনই এরকম কোনো সস্তার কনসেপ্ট চলে আসে, তখন সবাই চলে আসে যে 10,000 টাকা ল্যাপটপ আমিও কিনবো, আমিও কিনবো। তাহলে ওর কাছে তো বেচারা 10খানায় পিসি ছিল। এবার ও 10,000 করে, ধরো ওর সামনে 50 জন লোক দাঁড়িয়ে আছে যে আমি এই ল্যাপটপটা আমার চাই। এবার এই 10খানা ল্যাপটপ ও 50 জনকে দেবে কি করে? বোঝার বিষয়, তাই না? তো এই 50 জনকে দিতে গেলে প্রথম কথা, ওকে না তো স্টক বাড়াতে হবে, স্টক বাড়ানো পসিবল না, স্টক বাড়ানো ওর ক্ষেত্রে পসিবল না, ওর কাছে টাকা নেই, ও পারবে না। ঠিক আছে, কখনোই পারবে না। তো 10খানা আগে বিক্রি করবে। মার্কেটে এটাই সিচুয়েশন যে যে স্টক আছে সেটাকে আগে বিক্রি করতে হবে। তাহলে তখন ও কি করবে? প্রাইসটাকে ইনক্রিজ করতে হবে। এবার প্রাইসও ইনক্রিজ করবে, কারণ এছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই প্রাইস ইনক্রিজ করা ছাড়া। এবার 10,000টা যখন ও লাভ দিয়ে 20,000-এ নিয়ে চলে আসবে, তখন এই 50 জন যারা কিনা 10,000 বাজেট নিয়ে এসেছিল, তারা কিন্তু আর কিনতে পারছে না। সবাই না, কিছু জন। এই 50 জনের থেকে ধরে নাও 30 জন পালিয়েই গেল। 30 জন পালিয়ে গেল যে না ভাই, আমার 20,000 টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই। পড়ে থাকবে কজন? পড়ে থাকবে 2 জন, এই সরি 20 জন, রাইট? পড়ে থাকবে 20 জন। এগেইন প্রবলেম কেন? না ভাই, আছে 10 পিস, এখনো 20 জন, তখন ও 20,000টাকেও আরো বাড়াবে, প্রাইসটাকে আরো ইনক্রিজ করবে। ইনক্রিজ করে কত করবে? 30,000। এই 30,000 যখন ও প্রাইস করে দিল, তখন এই 20 জনের থেকে আরো 10 জন মাইনাস হয়ে যাবে, এই 10 জন আরো চলে যাবে। কত পড়ে থাকবে? 10 জন। এবার ওই 10 জনকে 10টা ল্যাপটপ বিক্রি করতে পারবে। এবার এই ছোট্ট গল্পের মধ্যে তোমরা দেখতে পেলে কিভাবে একটা ল্যাপটপ 10,000 থেকে 30,000 টাকা হয়ে গেল, তাই না? এই 10,000 to 30,000 এর গল্পটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো কিভাবে একটা দোকান ডিমান্ড বাড়ার সাথে সাথে, ডিমান্ড যে ইনক্রিজ করতে শুরু করলো, ডিমান্ড মানে এখানে মানুষজন আসছে কিনা, কিনতে চাইছে যে আমারও ল্যাপটপ দরকার, আমারও ল্যাপটপ দরকার। তো এই যে চাহিদা, এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা যখনই ইনক্রিজ হয়ে গেল, তখন অটোমেটিকলি প্রাইসকে ইনক্রিজ করতে হলো, কারণ এখানে আমাদের রিসোর্সেস যেটা আছে সেটা লিমিট আছে। আনলিমিটেড রিসোর্সেস কোথাও কখনো পসিবল না। তো এখানে প্রাইস ইনক্রিজ হয়ে গেল। কিন্তু এই প্রাইস ইনক্রিজটা হলো কিসের জন্য? ফর ডিমান্ড। এই জন্য এটার নাম হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ওকে, ডিমান্ডের জন্য যেহেতু ইনফ্লেশনটা আসছে, সেই জন্য এটাকে আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন বলে থাকছি। ক্লিয়ার? এবার আসছি আমি কস্ট পুশ ইনফ্লেশনে। কি জিনিস এটা? পুশ কথাটার মানে আমরা সবাই জানি ঠেলা। পুলটা কি ছিল? টানা ছিল। তো কথা হচ্ছে এখানে কনসেপ্টটা কি হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডিমান্ডের জন্য একটা জিনিসের দাম বেড়ে গেল এবং সেটাতে ইনফ্লেশন এলো। এবার স্বাভাবিক অর্থে, এটা আমি একটা দোকানের উদাহরণ দিয়েছিলাম, এটা একটা দোকানের উদাহরণ নয়, আমি এটা পুরো মার্কেটের উদাহরণ তোমাদেরকে দিলাম, যে পুরো মার্কেটে যখন সিচুয়েশন আসে, তখন পুরো মার্কেট বেসিক্সে জিনিসটা দাম বাড়ে, পার্টিকুলার একটা দোকানের রেসপেক্টে নয়। এটা বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা দোকান একটা দোকান করছি, কিন্তু এটা কনসেপ্টটা কিন্তু মার্কেটের। ঠিক আছে, যে মার্কেটে সমস্ত জিনিস কমোডিটির কেনা বেচা হচ্ছে, পুরো মার্কেটটা। তো হলো এটা ডিমান্ড পুল ইনফ্লেশন। কস্ট পুল ইনফ্লেশনের ক্ষেত্রে ধরো আজকে তোমরা মার্কেটে ব্রেড কিনতে যাও। হুম। ব্রেড কিনতে গিয়ে তোমরা প্রত্যেকটা ব্রেডের ভ্যালু ধরে নাও 15 রুপিস। হুম। তা তুমি স্লাইস কিরকম নিচ্ছ, কত বড় নিচ্ছ, কত ছোট নিচ্ছ, সেটা এখানে ডিপেন্ড করছে না। আমি 15 রুপিস আমি ধরে নিয়েছি যে ব্রেডের ভ্যালু 15 রুপিস। ওকে, তো ভালো কথা। এতদিন ধরে আমরা 15 রুপিসের ব্রেড খাচ্ছি। এবার হঠাৎ করে উইটের যে ভ্যালু আছে, উইটের যে ভ্যালু ছিল পার কিলো যা ছিল, সেখানে 5 রুপিস ইনক্রিজ করেছে। 5 রুপিস ইনক্রিজ করে গেছে প্রত্যেক কিলোতে। এবার যখনই র মেটেরিয়াল, ব্রেড তৈরি হয় কোথা থেকে? আটা ময়দা থেকে না, কোনোটা আটা কোনোটা ময়দা। তো ওগুলোর যখন র মেটেরিয়ালস, ওটার যখন দাম বেড়ে যাবে, তখন ফাইনাল প্রোডাক্ট যেটা ব্রেড,
পাউরুটি, সেটারও দাম বাড়াতে হবে, নাহলে ওদের প্রফিট উঠবে না। আজকে ধরো কোনো জিনিসের মেটেরিয়ালস এর ভ্যালু 5 টাকা, সেখানে কিছু আলাদা খরচা আছে 2 টাকা, তাহলে টোটাল আমাদের 7 টাকা খরচা হলো। সেখানে আমার 3 টাকা প্রফিট মিলে আমি 10 টাকায় জিনিসটা বিক্রি করছি, 10 টাকায় জিনিসটা বিক্রি করছি। এবার মেটেরিয়াল যে 5 টাকা ছিল সেটা ইনক্রিজ হয়ে গেছে 7 টাকাতে। এবার 7 আর 2 কত হয়ে গেল? 7 আর 2 হয়ে গেল 9। এখানে আমি যদি প্রফিট ইনক্লুড নাও করি, 9 টাকা, আমি আগে বেচছিলাম কত, 10 টাকাতে, এখন 9 টাকা শুধু আমার কস্টিং এ পড়ে গেছে, তাহলে আমাকে প্রফিট 1 টাকা করতে হবে। তাহলে আমি 10 টাকায় মানে আগের ভ্যালুতে বিক্রি করতে পারবো। সেটা তো পসিবল না, আমার 1 টাকা লাভ হলে তো আমি আমি চালাতে পারবো না সংসার। তখন আমি কি করব? আমার লাভ তখনও 3 টাকা ছিল, আমি এখনো 3 টাকা রাখতে চাইছি। তাহলে আমার টোটাল ভ্যালু কত গিয়ে দাঁড়ালো? 12 টাকায়। হ্যাঁ, 10 টাকা আগে ছিল, এখন ফাইনাল প্রোডাক্ট ভ্যালু 12 টাকা হয়ে গেছে। তাহলে দেখলে কিভাবে ইনক্রিজ হয়ে গেল ভ্যালুটা। এটাকে বলে কস্ট পুশ ইনফ্লেশন। মানে কোনো প্রোডাক্টের মেটেরিয়ালস এর দাম যখন বেড়ে যায়, তখন দোকানদারকে বাধ্যগত ফাইনাল গুডস এর দামটাকেও বাড়িয়ে দিতে হয়, না হলে ওর প্রফিট উঠবে না, রাইট? তো সেই ক্ষেত্রে ও কি করে, ফাইনাল গুডসটা প্রাইস ইনক্রিজ করে দেয়। তো এরকম ভাবেও কিন্তু ইনফ্লেশন আসা পসিবল। এটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলে। কস্ট কথাটার মানে যেহেতু দাম বাড়ছে, মেটেরিয়ালস এর কস্টিং বাড়ছে, সেই কারণে ইনফ্লেশনটা, এই জন্য এর নাম কস্ট পুশ ইনফ্লেশন। আগেরটা ডিমান্ড পুল ছিল, কারণ ডিমান্ড থেকে আসছিল ইনফ্লেশনটা। ডিমান্ড ছিল বলেই কিন্তু ল্যাপটপের দাম বাড়ছিল। তো এই জন্য ওটার নাম ছিল ডিমান্ড পুল, আর এটার নাম হচ্ছে কস্ট পুশ। ওকে, এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, ভালো করে দেখো। একটা বেলুনওয়ালা নিয়ে বসে আছে, তার যে গ্যাসের ভ্যালু হিলিয়ামের, সেটার দাম ইনক্রিজ হয়ে গেছে। যে কারণে বেলুনটা যেটা কিনা 5 টাকা করে বিক্রি করছিল, $5 করে বিক্রি করছিল, সেটা $10 হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই যে এটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলা হয়। ক্লিয়ার? ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে সবার? ম্যাম, বলো। আমি যে কস্ট পুষে যে কস্ট কথা, এটা কি আপনার প্রোডাক্টকে তৈরি করার যে খরচাটা সেইটার কষ্ট তো? খরচা, খরচা, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। আর কারোর কোনো ডাউটস? তাই আমি নেক্সট টপিকে যেতে পারি। চলো, আশা করি ডাউটস নেই। আচ্ছা, কারো ডাউটস থাকলে, কেউ যদি নতুন মেম্বার এখানে থেকে থাকো, অবশ্যই নিজেকে আনমিউট করবে আর জিজ্ঞেস করবে, এখানে লজ্জার কোনো বিষয় নেই। তুমি শিখতে এসছো, তুমি শিখবে। এখানে লজ্জার কোনো জিনিস নেই যে ওরা পারছে আমি কেন বলতে যাব, লজ্জার বিষয় ওরকম কোনো ব্যাপার নেই। যদি লজ্জা পাও, নিজের লস হবে। তুমি বলবে, আমি তোমাদের আবার আরেকবার রিভাইজ করে বলে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু বলতে হবে। আমি 1 বাই 1 করে জিজ্ঞেস করতে পারবো না, কারণ অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে, ওখানে পুরো ক্লাসটা ওতেই চলে যাবে। তো তোমাদেরকে এগিয়ে বলতে হবে যে ম্যাডাম আপনি আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি। হলো? ওকে, চলো। তাহলে ইনফ্লেশনের কারণ ক্লিয়ার। ইনফ্লেশন কেন হচ্ছিল সেটা ক্লিয়ার, যে একটা ডিমান্ড নিয়ে হচ্ছিল, একটা কস্ট নিয়ে হচ্ছিল, দুটো কারণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ইনফ্লেশনের কারণ যখন ক্লিয়ার, এবার ইনফ্লেশনের টাইপস গুলো কি জানতে হবে। কত ধরনের ইনফ্লেশন হয় মেনলি, এটা জানতে হবে। আচ্ছা, কত ধরনের হয় সেটা ডিপেন্ড করছে রাইজ ইন প্রাইজের উপরে, রেটের। যখন কোনো জিনিসের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম আগে 10 টাকা ছিল, পরে 15 টাকা হলো, তারপরে 20 টাকা হলো, তারপরে আবার 25 টাকা হলো, এই যে রেটটা দেখতে পাচ্ছ, তোমরা পার্সেন্টেজের অঙ্ক করেছো, এত থেকে এত বেড়েছে, কত পার্সেন্টেজ বেড়েছে, এইভাবে তোমরা পার্সেন্টেজের অঙ্ক করেছো নিশ্চয়ই। তাহলে সেইভাবে পার্সেন্টেজ বার করে যদি এখানে দেখা যায়, তাহলে একটা পার্সেন্টেজ এটা বাড়ছে, 10 থেকে 15 হয়েছে, 15 থেকে 20 হয়েছে, 20 থেকে 25 হয়েছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি আমি নিউমেরিক্যালে যাই, তাহলে একটা আমি পার্সেন্টেজ পাবো, যেখান থেকে ও ইনক্রিজ করছে। ওই পার্সেন্টেজ বা ওই রেটটাকে যখন আমি দেখবো খেয়াল করে, সেই রেটটা বিভিন্ন ধরনের হয়। একটা হয় 3%-এর নিচে, হুম, একটা হয় 3 থেকে 7, একটা হয় 7 থেকে 9। তো এরকম ভাবে পার্সেন্টেজটা ভ্যারি করে। তো যখনই অন দি বেসিস অফ রেট অফ রাইজ ইন প্রাইস, মানে প্রাইজের যে ইনক্রিমেন্টটা ইনক্রিজ হচ্ছে, তার রেটটাকে যখন আমরা ডিফাইন করব, সেই টাইপস গুলোকে আমি এখানে এনেছি। কত ধরনের? আমি 5 ধরনের টাইপস এনেছি। তোমাদের এখানে টোটাল 5 ধরনের টাইপস পড়তে হবে।
এটা একবার রিপিট করো না, কি বললেন ঠিক বোঝা গেল না। হ্যাঁ, বলছি। তুমি ধরো আজকে ক্যাডবেরি কিনতে গেছো দোকানে। হুম। ক্যাডবেরি কিনতে গেছো। তো তুমি, এটা আমি হাইপোথেটিক্যালি জিনিস বলছি বোঝানোর জন্য, এটা কখনোই পসিবল না এই মুহূর্তে, যে ধরো আজকে তুমি 10 টাকা দিয়ে কিনে এনেছো, 1 মাস পর তুমি গেলে, তুমি জিজ্ঞেস করছো 10 টাকারটা দিন, ও বলে না ম্যাডাম 10 টাকাটা না 12 টাকা হয়ে গেছে। ও বলে ও 10 টাকাটা 12 টাকা হয়ে গেছে, তাহলে দিন। আবার পরের মাসে গেলে 12টা 15 টাকা হয়ে গেছে। তো এইভাবে যখন তুমি প্রত্যেক মাসে যাচ্ছ, দেখতে পাচ্ছ ভ্যালু বাড়ছে, ভ্যালুটা বাড়ছে। তো এটা কত পার্সেন্টেজে বাড়ছে, এটা কত পার্সেন্টেজে বাড়ছে যদি দেখো, তাহলে দেখো প্রত্যেকটা এখানে 2 টাকা এখানে বেড়েছে, এখানে 3 টাকা বেড়েছে, এখানেও 3 টাকা বেড়েছে। তো এই যে বাড়ার যে পার্সেন্টেজটা, একটা পার্সেন্টেজ আছে না ইনক্রিমেন্ট করার, ইনক্রিজ হওয়ার। তো এই যে ইনক্রিজ হওয়ার পার্সেন্টেজটাকে আমরা এখানে কাউন্ট করব, যে ধরো কোনো প্রোডাক্ট এখানে 2% করে বাড়ছে তার ভ্যালু, ঠিক আছে, 2% করে বাড়ছে। আবার হতে পারে কোনো জিনিসের ভ্যালু 5% করে বাড়ছে, প্রত্যেক মাসে মাসে 5% করে ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিজ হচ্ছে তার প্রাইস সব সময়। তাহলে এই যে পার্সেন্টেজ গুলোকে আমরা একটা ডিভাইড করে নিয়েছি টাইপসে, ঠিক আছে, যদি এত থেকে এত পার্সেন্টেজ হয় তাহলে এই ইনফ্লেশন বলবো, যদি এত থেকে এত পার্সেন্টেজ হয় তাহলে আমরা অন্য একটা ইনফ্লেশন নাম দেবো। তাহলে বোঝা গেল, এরকম ভাবে আমরা ইনফ্লেশনের টাইপ গুলোকে ডিভাইড করেছি। ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন করলে? ইয়েস ম্যাম। না হলে বলবে। আচ্ছা, তাহলে না আমি ম্যাম। এখানে দেখি যে কি কি আছে। হ্যাঁ, এবার হচ্ছে প্রথমে হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং মানে তোমরা জানো ছোটবেলায় আমরা হামাগুড়ি দিতাম না? হুম। তাহলে হামাগুড়ি যে দিচ্ছে তার কি হয়, তার গতিটা অনেকটাই স্লো হবে। এবার অনেক বাচ্চা অনেক জোরে জোরে হামাগুড়ি দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন লোকে মানে কোনো বাচ্চা নতুন নতুন হামাগুড়ি দিতে শেখে, তখন সে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। তার মানে কি, এটা বোঝানো হচ্ছে যে ইনফ্লেশন যেটা হচ্ছে খুবই লো আছে, এর পার্সেন্টেজটা আপ টু 3%। মানে যে কোনো জিনিসের দাম যে বাড়ছে সময়ের সাথে সাথে, ইনফ্লেশনটা সবসময় আমরা ইয়ারলি কাউন্ট করছি, তাহলে কোনো জিনিসের ইয়ারলি যখন 3% হচ্ছে, তখন সেটাকে আমরা ক্রিপিং ইনফ্লেশন বলছি। ঠিক আছে, মানে খুবই লো যখন কোন ইনফ্লেশন হয় তখন সেটা ক্রিপিং। ক্রিপিং মানে কি, একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয় তার যেরকম স্লোতে ও হামাগুড়ি দেবে, আস্তে 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 দেবে, তাহলে সেরকমই আস্তে আস্তে ইনফ্লেশন বাড়ছে। এটাকে বোঝানোর জন্য নামটা ক্রিপিং দেওয়া হয়েছে। ওকে, তো ক্রিপিং ইনফ্লেশন, বাচ্চা হামাগুড়ি দেবে। হলো, হামাগুড়ি দেওয়া হয়ে গেল। তো হামাগুড়ি দেওয়া হয়ে যাওয়ার পর মানুষ কি করে, আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করে, তারপরে হাঁটবে, তাই না? তো এই জন্য নেক্সট টপিক ওয়াকিং ইনফ্লেশন বা ট্রোটিং ইনফ্লেশন, একই নাম। এটা কি হয়, এবার ইনফ্লেশনটা একটু বেড়ে যায় এবং 3 to 7% হয়ে গেছে। হুম, এবার বেড়ে গেছে এটা। এবার কথা হচ্ছে 3 to 7%-এ যখন কোনো জিনিসের দাম বাড়ছে ইয়ারলিতে, তখন সেটাকে আমরা বলবো কি, ওয়াকিং ইনফ্লেশন। ক্লিয়ার? স্বাভাবিক অর্থে হামাগুড়ি দেওয়া বাচ্চাটার যা স্পিড ছিল, হাঁটার যে ব্যক্তি হাঁটতে পারছে তার স্পিডটা আগের থেকে বেশি হবে, হামাগুড়ির থেকে বেশি হবে। এই জন্য ওয়াকিংটা এর পরের স্টেজ হলো। নেক্সট হচ্ছে রানিং, দৌড়াবে এবার। স্বাভাবিক, এটা একটু সব থেকে বেশি স্পিড হয়ে গেল, ক্রিপিং আর ওয়াকিং এর থেকে তো স্পিডেই হলো রানিংটা। এবার দৌড়াবে। তাহলে এবার যখন ইনফ্লেশনের রেট 8 to 9%, অ্যাকচুয়ালি এটা 8 নয়, এটা 7 to 9% হবে। 7 to 9%-এর কনসেপ্ট যখন চলে এলো, রানিং ইনফ্লেশন হয়ে গেল। আমাদের ইন্ডিয়া কিন্তু রানিং ইনফ্লেশনের মধ্যে পড়ে। তো রেট অফ ইনফ্লেশন যখন মোর দেন ওয়াকিং ইনফ্লেশনের কনসেপ্টে চলে আসে, তখন সেটাকে আমরা রানিং ইনক্লুড করে দিই। দৌড়াচ্ছে এবার মানুষ, ঠিক আছে, ম্যারাথন দৌড়াচ্ছে, তো তখন আমরা রানিং ইনফ্লেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে গ্যালোপিন ইনফ্লেশন। গ্যালোপিন কথাটার মানে, যারা একটু ট্রেনে যাতায়াত করে তারা জানবে যে কিছু ট্রেন রয়েছে তাদেরকে গ্যালোপিন দেওয়া হয়। গ্যালোপিন মানেই সেটা একদম সুপারফাস্ট দৌড়াবে, সমস্ত স্টেশনে দাঁড়াবে না। হুম, সমস্ত স্টেশনে দাঁড়াবে না, কিছু স্পেসিফিক স্টেশনে দাঁড়াবে, যে কারণে ওই ট্রেনের খুব কম সময় তোমার গন্তব্যে পৌঁছে দেবে। এটাকে আমরা গ্যালোপিন ট্রেন বলে থাকি, সবাই চায় যে গ্যালোপিন ট্রেন উঠবো। বাট ইনফ্লেশনের ক্ষেত্রে কনসেপ্ট চলে আসে গ্যালোপিনের, যে যখন এটা 10% চলে আসবে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু হবে, কারণ গ্যালোপিন ইনফ্লেশনের কনসেপ্টে 10%-এর যখন কনসেপ্ট চলে আসবে গ্যালোপিন, তখন আমরা গ্যালোপিন বলি। রেট অফ ইনফ্লেশন এরা এখানে প্রচুর হাই হয়। ওকে, এখানে দেখবে ঘোড়ার ছবি দেওয়া আছে, কারণ মানুষের থেকে ঘোড়া একটু তাড়াতাড়ি এগোয়, স্বাভাবিক।
ঘোড়ার স্পিড বেশি, তো সেই অর্থে এখানে গ্যালোপিং ইনফ্লেশন করা হয়, মানে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন কনসেপ্টটা হচ্ছে কি, যখন ইনফ্লেশন একদম এক্সট্রিম লেভেলে চলে যায়, মানে এর চেয়ে বেশি আর হওয়া পসিবল নয়, এটা দ্যাটস 100% বলা যায়, বা এটা অনেক জায়গায় 50%-এর বেশিও বলা থাকে রেটটা। যখনই ইনফ্লেশনের রেট 50%-এর বেশি, অনেক সময় 100%, এটা বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রেট পাবে। আমার মতে হাইপার ইনফ্লেশনকে 100% ইনক্লুড করা বেটার, বিকজ এর মিনিংটাও তাই দাঁড়ায়। হাইপার ইনফ্লেশন মানে কি, তোমরা পড়ছো ইনফ্লেশনের বেস অফ রেটের টাইপস গুলো, যে কিভাবে কোন পার্সেন্টেজটাকে কোন ইনফ্লেশনে দেওয়া হচ্ছে, রাইট? হাইপার ইনফ্লেশন হচ্ছে সবচেয়ে মোস্ট ফাস্ট বলতে পারো, সেই জন্য কি বুলেট ট্রেন হিসেবে আমরা দেওয়া হয়েছে এখানে, যে বুলেট ট্রেন যেরকম ফাস্ট যায় না, তো ইনফ্লেশন ওরকম তাত্তা তাত্তা করে বাড়তে থাকবে। এটার যদি ছোট্ট উদাহরণ দিই, ধরো আজকে তুমি পাউরুটি কিনতে গেছো, ব্রেড চলছিল আমাদের কথায়, তো ধরো ব্রেড কিনতে গেছো, আমরা 15 রুপিজে ব্রেড পাচ্ছিলাম, ভেরি গুড। যখন হাইপার ইনফ্লেশনের কনসেপ্ট হয়ে যাবে না, তখন ওই 15 টাকার ব্রেডটা 15 লাখ, 15 লাখে চলে যেতে পারে, এতটাই হাইপার ইনফ্লেশন হবে। ওকে, এরকম ভাগ্যবান একমাত্র দেশই হয়েছে এখনো অব্দি। হুম। তো এগুলো নিয়ে ডিটেল করছি, কিন্তু এখন শুধু এর বেসিক গুলোকে মাথায় ঢোকাও, যে প্রত্যেকটার কি মিনিং আছে, কোনটার পরে কোনটা আসছে। আই থিংক তোমাদের কোনটার পর কোনটা আসছে তোমাদের খুব একটা মাথা ঘামাতে হবে না, ক্রিপিং এর পর ওয়াকিংই হয়, ওয়াকিং এর পর রানিং হয়, দেন গ্যালোপিং, দেন হাইপার। ঠিক আছে, তো এটা পরপর ক্রোনোলজিটা মনে রাখবে, তাহলেই হবে। পার্সেন্টেজটা মনে রাখলে খুব ভালো, তাও না মনে থাকলে আর কি করা যাবে। ক্লিয়ার? কারো কোনো ডাউটস? ভেরি গুড, ডাউট না থাকেই ভালো, তাহলে আমি ফটাফট এগোতে পারবো, তাই না? চলো, এবার চলে এসেছি আমি ইনফ্লেশনে কিছু ইম্পর্টেন্ট টার্মস। ইনফ্লেশনের এতক্ষণ আমরা পড়ছিলাম যে ইনফ্লেশন কোন রেটের থাকছে, কোন রেট, বিভিন্ন দেশ বিভিন্ন রেটের হয়, আমরা যেরকম রানিং ইনফ্লেশনের মধ্যে পড়ি, তো বিভিন্ন রেটের হয়, তো ওই বিভিন্ন রেট গুলোর কি কি নাম হয় সেটা এতক্ষণ আমরা জানছিলাম, যে কি কি টাইপস এর হচ্ছে ইনফ্লেশন, রাইট? এবার আমরা জানবো ইনফ্লেশনের কিছু বেসিক ফিচার্স, কেমন ইম্পর্টেন্ট টার্মস আমরা নাম দিয়েছি এখানে। তো ফার্স্ট আসছে ইনফ্লেশন মানে কি, প্রাইস ইনক্রিজ করছে কোনো জিনিসের। ইনফ্লেশন মানে আমরা তাই জেনেছি এতক্ষণ ধরে, যে ইনফ্লেশন মানে ইনক্রিজ করছে কোনো জিনিসের দাম, কোনো জিনিসের দাম বা বাকেটস অফ গুডস এর দাম ইনক্রিজ করছে, সেটাকে আমরা ইনফ্লেশন বলবো। কিন্তু ইনক্রিজ করার জায়গায় যদি ডিক্রিজ হয়ে যায়, ইনক্রিজ না করে, ধরো আজকে সাপোজ, আমি এখানটায় করছি, আজকে সাপোজ কোনো জিনিসের দাম এরকম বাড়ছিল, তো 10, 12, তারপর 13 এরকম হচ্ছিল, তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে মার্কেটে এমন সিচুয়েশন হয়ে গেছে যেটা রিভার্স হচ্ছে, এবার 13 হচ্ছে, 13 থেকে 12-তে নামলো, 12 থেকে 11-তে নামলো, মানে এবার দাম বাড়তির জায়গায় কমছে। যদি এরকম সিচুয়েশন আসে, তখন কি সেটাকে ইনফ্লেশন বলা যায়? বলা যায় না তো। ইনফ্লেশন মানে কি, দাম বাড়তে হবে, ইনক্রিজ হবে, সমস্ত প্রোডাক্টের ভ্যালু ইনক্রিজের দিকে যাবে, তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলি। আর যদি সে ঠিক তার উল্টোটা হয়, ডিক্রিজ হতে থাকে ভ্যালু, তখন সেটার নাম দেবো হচ্ছে ডিফ্লেশন। কি নাম দেবো? ডিফ্লেশন। অপোজিট ইনফ্লেশনের অপোজিট ডিফ্লেশন, মনে থাকবে। ইনফ্লেশনের অপোজিট ডিফ্লেশন। ক্লিয়ার? ইনফ্লেশন ডিফ্লেশন, ব্যাস। ইনফ্লেশনে আই ফর ইনক্রিজ, ইনক্রিজ অফ প্রাইস, অ্যান্ড ডি ফর ডিক্রিজ, ডিক্রিজ অফ প্রাইস, হলো। মনে রাখা ইজি খুবই। কিন্তু মুশকিলটা কোথায় হয়ে যায়, মুশকিলটা হয় যখনই অন্য একটা টার্মস আমরা ইউজ করতে পারবো। এবার ডিস ইনফ্লেশন অ্যান্ড রিফ্লেশন, এগুলোর মানে কি আবার? ডিফ্লেশন তো ইজি ছিল, ইনফ্লেশনের ঠিক অপোজিট করে দিলে ডিফ্লেশন হয়ে যায়, কিন্তু এবার ডিস ইনফ্লেশন আবার কি হয়, বা রিফ্লেশনটাই বা আবার কি হয়, রাইট? এর জন্য তোমাদের দেখো পাশে একটা আমি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, তোমরা কথা ভুলে যাবে কিন্তু ডায়াগ্রাম কখনো ভুলবে না, এই জন্য এটাকে মাথায় রাখবে। কি সেটা আমি দেখাচ্ছি।
চলো ভালো করে দেখো, এইটা যে মাঝখান দিয়ে কালো বর্ডার গেছে না, এই যে কালো বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোনো জিনিসের একটা পর্যাপ্ত দাম। যেটা একটা ব্রেড বানাতে যত খরচা হয় একটু প্রফিট রেখে যে দামটা হয় সেটা একটা তার অ্যাকচুয়াল ভ্যালু। এবার সেই ভ্যালু বাড়বে, দাম, এই যে দাম বাড়ছে দেখো, এটাকে ইনফ্লেশন বলে। যে পর্যাপ্ত দাম থেকে দাম বাড়টাকে আমরা ইনফ্লেশন বলছি। হলো? এবার যখন দাম বাড়ছে, বাড়ার পর এই জায়গায় এসে স্টপ, এবার আস্তে আস্তে কমছে, এবার আস্তে আস্তে ওই দাম থেকে কমছে, মানে যতটা ও মেন জায়গা থেকে উঠেছিল, মানে ধরো কোনো জিনিস ব্রেডের দাম 15 টাকা ছিল তো, এবার 15 টাকা থেকে 16 টাকা না হয়, 15-র পর 13 হয়েছে, 12 হয়েছে, 11 হয়েছে, এরকম কনসেপ্ট হচ্ছে। মানে ধরো এটাকে যদি আমি এরকম বলি, ইনফ্লেশন কি ছিল, ইনফ্লেশন কি ছিল, 15 থেকে 16, 16 থেকে 17, 16 থেকে 18, এরকম ইনফ্লেশন আমরা বলছি। 18-তে গিয়ে স্টপ হয়ে গেছে, দিয়ে এবার কি হচ্ছে, 18 থেকে 17-তে হয়েছে, 17 থেকে 16 হয়েছে, 16 থেকে আবার 15-তে যাচ্ছে, মানে আবার ঘুরে চলে এলো। এই যে ডিক্রিজমেন্টটা দেখতে পাচ্ছ, এটাকে বলে রিডাকশন ইন দ্য রেট অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের যে রেটটা ছিল সেটা রিডাক্ট হচ্ছে এবার, আসল ভ্যালু যেটা ছিল সেখানেই ফিরে আসবে এবার, সেটাকে বলে ডিসইনফ্লেশন। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালুতে চলে এলো, এইখানটায় বর্ডারটায় চলে এলো। এবার এই বর্ডার থেকেও যখন কমতে শুরু করবে, এই যে রেড, এই রেড পোর্শনটা যখন চলে আসবে, তখন অ্যাকচুয়াল যে ভ্যালু তার থেকেও কমছে, মানে এটা হচ্ছে ডিফ্লেশন, অ্যাকচুয়াল ভ্যালু থেকেও কমছে। ঠিক আছে, এটাকে বলে ডিফ্লেশন। ডিফ্লেশন ওই এখানটায় স্টপ হয়ে গেছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, 15 টাকা দিয়ে শুরু করেছিলাম তো, এই ক্লিয়ার তো? আমার সাউন্ড পৌঁছাচ্ছে তো, অডিবল তো? হ্যাঁ কারণ ম্যাম। আমার এখনই রিসেন্ট একটা ফোন এলো। হ্যাঁ, ফোন এলো তো, অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়ে যায় ফোন এলে। আচ্ছা, তো একটা টাইম অব্দি গেল, যেমন 15 টাকা দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল, ব্রেডটার 15 টাকা ছিল, তো ডিসইনফ্লেশন হয়ে আবার 15 টাকায় ফিরে চলে এসেছি। 15 টাকায় থেমে থাকেনি, 15 থেকে আবার 14 হচ্ছে, আবার 13 হচ্ছে, আবার 12 হচ্ছে, তো আবার কি মেন ভ্যালু থেকেও কমছে, তাহলে এটা কি ডিফ্লেশন। 12-তে গিয়ে থেমে গেছে, এই হচ্ছে পয়েন্ট, 12-তে গিয়ে থেমে গেছে, আবার 12 থেকে উঠছে, 13, 14, আবার 15-র দিকে যাচ্ছে। তাহলে এই যে আবার উঠে দাঁড়ানো, আমরা বলি না অ্যাসপিরেন্টদের যে উঠে দাঁড়াতে হবে, আবার আবার কাম ব্যাক করতে হবে, তো এবার প্রাইস কাম ব্যাক করছে, এটাকে নাম হচ্ছে, কাম ব্যাক করার নাম হচ্ছে রিফ্লেশন। ঠিক আছে, অ্যাসপিরেন্টরা যখন কাম ব্যাক করে সেটাকে বলে রিস্টার্ট, এখন নতুন ট্রেন্ড বেরিয়ে গেছে, রিস্টার্ট। আর এখন ইকোনমিতে যখন এটা কাম ব্যাক করে সেটাকে আমরা কি বলি, রিফ্লেশন। যে একটা জায়গায় নেমে গেছিল, এবার সে আবার আগের জায়গায় ফিরছে, মানে সে তার আবার 15 টাকার ভ্যালুতে ফিরছে, এই মেন যে কালো কালারের যে বেসটা সেটা হচ্ছে মেন ভ্যালু যেটা, সেখানে আবার ফিরছে, তো দ্যাটস কল্ড রিফ্লেশন। তো এখানেও দেখো তাই দেওয়া হয়েছে যে রিকভার, এই যে কনসেপ্টটা দেখো লেখা আছে রিফ্লেশনে, রিকভার ফ্রম রিসেশন। রিসেশন মানে যখন কোনো জিনিস এরকম দাম কমতে থাকে, সে রিসেশন থেকে যখন এটা রিকভার করছে, দ্যাটস কল্ড রিফ্লেশন। তো আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো ডাউটস থাকলে বলবে। ডিসইনফ্লেশন, ডিফ্লেশন আর রিফ্লেশন, এই তিনটে টার্মসই, যে রিফ্লেশন বুঝে গেছে, সরি, যে ইনফ্লেশন বুঝে গেছে, তার থেকে এবার বাড়তি কমতিটা এই তিনটে টার্মস এর উপর ডিপেন্ড করে, ডিসইনফ্লেশন, ডিফ্লেশন এন্ড রিফ্লেশন। কোনো ডাউটস, এনিবডি? ম্যাম একটু রিফ্লেশনটা একটু বল। রিফ্লেশন, হ্যাঁ ম্যাম। আচ্ছা, ধরো তুমি কোনো দোকানে গেছো, দোকানে গিয়ে ওই যে কিছুক্ষণ আমি আরেকজনের সাথে কত কথা বললাম, তুমি ছেলে কিনা জানি না, 15 টাকা ক্যাডবেরি কিনছিল, হুম, 15 টাকার ক্যাডবেরি কিনলো, এবার দাম 15 টাকায় ছিল, এবার হঠাৎ করে 15 টাকাটা, 15 টাকাটা 25 টাকায় হয়ে গেছে, দাম বেড়ে গেছে। আবার 25 টাকাটা 50 টাকায় হয়ে গেছে, দাম বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলছিলাম, ইনফ্লেশন বলছিলাম। দাম বেড়ে যাওয়াটা, ইনক্রিজ হচ্ছিল প্রাইস এখানে। হলো? এবার 50 টাকা তো বাড়লো, এটাই ইনফ্লেশন বলা হলো। আবার যখন দেখছি 50 টাকা থেকে আবার দাম কমছে, 50 থেকে আবার 25 হলো, 25 থেকে আবার 15 হলো, তো এটাকে আমরা কি বলি, ডিসইনফ্লেশন।
দাম কমে আবার আগের জায়গায় চলে এলো, 15 টাকায় চলে এলো। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এবার এই অ্যাকচুয়াল ভ্যালু থেকেও যখন আরো প্রাইস ডাউনের দিকে যাবে, মানে ডিক্রিজ করবে ভ্যালু, ঠিক আছে, যখন ভ্যালু আরো ডিক্রিজ করছে, মানে 15 টাকাও থাকছে না, আরো কমছে, 12 টাকা, 11, 10, এই 10-এ গিয়ে থেমে গেছে, এটা ডিক্রিজ করছে দেখো, এটাকে আমরা ডিফ্লেশন বলবো। ডিক্রিজ মানে ডিফ্লেশন। এবার 10 টাকায় থেমে গিয়ে আবার ওটা আগের ভ্যালুতে ফিরছে মার্কেটে। 10 টাকা থেকে দাম বাড়ছে আরো। প্রথমে গেলে 10 টাকা থেকে 11 টাকা হলো, আবার পরের দিন গেলে 11 থেকে 12 টাকা হলো, আবার পরের দিন গিয়ে দেখছো 15 টাকায় ফিরে এসেছে। এই যে ফিরে আসাটা, একদম নিচে নেমে গেছিল দাম, এটা লস হচ্ছিল, মার্কেটে লস হচ্ছিল রীতিমতো, আবার দামটা আগের পজিশনে ফিরছে। এই 10 থেকে 15 যে জার্নিটা, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 15, সেই অ্যাকচুয়াল ভ্যালুতে যখন ফিরছে তার নাম হচ্ছে রিফ্লেশন। ক্লিয়ার? এই যে ওঠা নামা গড়ার যে খেলাটা দেখতে পাচ্ছ এখানে, এটা হ্যাঁ কিছুই না। যখন ইনফ্লেশন হচ্ছে মানে কি, কোনো জিনিসের দাম বাড়ছে মানে ইনফ্লেশন। ইনফ্লেশন দাম বাড়াকে যদি বলে, যখন যেটুকু দাম বেড়েছিল সেটুকু যখন আমার দাম কমে আসে, মানে কোনো জিনিস 15 টাকা থেকে 20 টাকা হয়েছিল, তারপর 25 টাকা হয়েছিল, আবার যখন এটা উল্টো পথে এগোবে, 25 থেকে 20 হবে, 20 থেকে আবার 15 হবে, তখন সেটাকে ডিস ইনফ্লেশন বলে। হলো, অ্যাকচুয়াল ভ্যালুতে ফিরে এলো 15 টাকায়। হ্যাঁ, এবার 15 টাকা থেকেও যখন নামবে, তখন সেটাকে বলবো আমরা ডিফ্লেশন। কারণ ইনফ্লেশনের অপোজিট, দাম কমছে, ইনফ্লেশন মানে ডিফ্লেশন হলো। ডিফ্লেশন হয়ে তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে যে দাম আবার বাড়ছে, এবং বেড়ে আগে যে টাকাটা ছিল 15 টাকা, সেই টাকাটাতে ফিরে আসছে, তখন সেটাকে আমরা বলবো রিফ্লেশন। এইটা হচ্ছে পুরো গল্প। ঠিক আছে, মানে কোনো প্রোডাক্টের দাম যখন ডিফ্লেশন হয়ে যায় না, মানে তার যা ভ্যালু সেটা না বেড়ে কমতে থাকে, ডিফ্লেশন হতে থাকে। ওই ডিফ্লেশন হওয়ার পর দেখা যায় হঠাৎ করে আবার দাম বাড়ছে, আর বাড়তে বাড়তে আগের ভ্যালুতে ফিরছে। তো যেই আগের ভ্যালুতে ফিরবে, তখন সেটার নাম হয়ে যায় রিফ্লেশন, আর কিছুই না। হলো? ক্লিয়ার হইলো? না বুঝলে আবার হ্যাঁ বলবে। ম্যাম। ক্লিয়ার তার মানে? যাক, আর কারোর আর কোনো ডাউট নেই তো? নেক্সট পয়েন্ট, ইন ইনফ্লেশনারি গ্যাপ অ্যান্ড ডিফ্লেশনারি গ্যাপ। এবার কথা হচ্ছে ইনফ্লেশন, তো কথাটা আমরা শুনেই আসছিলাম এতক্ষণ ধরে, কতবার তো আমি বলেছি। ইনফ্লেশনারি গ্যাপ, এবার এটা মানে আমরা জেনেছি কি, যে যখন কোনো জিনিসের দাম বাড়তে থাকে এবং সেই দাম বাড়ার পেছনে কারণ অনেক কিছুই হতে পারে। আমরা মেনলি দুটো কারণ জানি, একটা ডিমান্ড পুল, একটা কস্ট পুশ। আমরা দুটো জানি, ঠিক আছে, এটা মেন দুটো কারণ এটা। তাহলে ইনফ্লেশন গ্যাপ কখন হয়? কোনো জিনিসের দাম, প্রাইস ইনক্রিজ কখন হয়? ইনফ্লেশনারি গ্যাপে দেখো ইনফ্লেশন কথাটা আছে। তো এই যে ইনফ্লেশন কথাটা কখন হয়, যখন প্রাইস ইনক্রিজ হয় স্বাভাবিক অর্থে। আর প্রাইস ইনক্রিজ কখন হবে, যখন ডিমান্ড সাপ্লাই থেকে বেশি হবে। যেমন আমরা ডিমান্ড পুলের ক্ষেত্রে দেখছিলাম, তাই না, যে তোমার কাছে 10টা ল্যাপটপ আছে, 10টা ল্যাপটপে তুমি 10,000 করে সেল করবে বলেছিলে, তো 50 জন এসে দাঁড়িয়ে গেছিল। তুমি যখন সেটাকে 30,000 করে দিলে, তখন তুমি 10 জনকে বিক্রি করতে পারলে, রাইট? তো যখন সাপ্লাই কম, তোমার কাছে 10টা ল্যাপটপ আছে, সাপ্লাই কম আর ডিমান্ড বেশি, দেখো 50টা ল্যাপটপ দরকার কিন্তু তোমার কাছে 10টা ল্যাপটপ আছে, তাহলে 50টা ল্যাপটপের ডিমান্ড ছিল, এটা হচ্ছে ডিমান্ড, রাইট? এটা হচ্ছে ডিমান্ড। আর তোমার কাছে আছে কটা, 10টা, তাই এটা কি সাপ্লাই, এটা কি সাপ্লাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে সাপ্লাই এর ভ্যালু যা আছে, ডিমান্ডের ভ্যালু তার থেকে বেশি, তাই না? ডিমান্ডে বেশি, সাপ্লাই কম, তখনই আমাদের কি হয়েছিল, প্রাইস ইনক্রিজ হয়েছিল না? তখনই তো আমরা দেখতে পেলাম যে প্রাইসটা ইনক্রিজ হয়ে গেল, 10,000 থেকে 30,000 হয়ে গেল। এই যে কনসেপ্টটা দেখতে পাচ্ছ, যে ডিমান্ড বেশি ছিল, সাপ্লাই কম ছিল, তো এই যে গ্যাপটাকে বলে ইনফ্লেশনারি গ্যাপ। এই গ্যাপটাকে ইনফ্লেশনারি গ্যাপ বলা হয়। যখনই ডিমান্ড বেশি হবে আর সাপ্লাই কম থাকবে, তাহলে দোকানদারকে বাধ্য হয়ে জিনিসপত্রের দাম বাড়াতে হবে, না হলে ও দেবে কি করে, বিক্রি হবে কি করে? যেরকম কিছুক্ষণ আগে ল্যাপটপের কেসে দেখেছিলাম, ল্যাপটপ বিক্রি হচ্ছিল না, সবাই বলছে আমি নেবো আমি নেবো, 10টা ল্যাপটপকে 50 জনকে দেবো কি করে, ভেঙে ভেঙে? সেটা তো পসিবল না। তো
তো এই যে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটাকে বলে ইনফ্লেশনারি গ্যাপ। গেল। অবশ্যই ইনফ্লেশনারি গ্যাপ কার কথা বলে? ডিমান্ড পুলের কথা বলে। ডিমান্ড পুল ইনফ্লেশনের কথা বলে। ক্লিয়ার হলো? এবার চলে যায় ডিফ্লেশনারি গ্যাপে। কিছুক্ষণ আগে ডিফ্লেশন কথাটা শুনেছো না? কিছুক্ষণ আগে বলেছি ইনফ্লেশনের অপোজিট ডিফ্লেশন, রাইট? তাহলে আশা রাখা যায় যে ডিফ্লেশনটা কিছুটা এরকম পজিশনে হয়ে যাবে যখন জিনিসপত্রের দাম কমবে, ডিক্রিজ হবে। হুম। ডিক্রিজ ইন প্রাইস হবে, প্রাইসের দাম কমতে থাকবে। ইনফ্লেশনারি কনসেপ্টে ইনফ্লেশন ছিল, এখানে কি প্রাইসের দাম বাড়ছিল? প্রাইসের দাম বাড়ছিল, ইনফ্লেশন হচ্ছে মানে কি প্রাইস ইনক্রিজ হচ্ছে। ডিফ্লেশন মানে কি প্রাইস ডিক্রিজ হবে, স্বাভাবিক অর্থে প্রাইসকে ডিক্রিজ হতে হবে। তাহলে কি হবে? এখানে সাপ্লাইকে বেশি হতে হবে ডিমান্ডের থেকে, তাহলেই জিনিসপত্রের দাম না বেড়ে কমতে থাকবে। এবার এর একটা উদাহরণ দিই, কখন এরকম সিচুয়েশন করা পসিবল যে যখন জিনিসপত্রের দাম বাড়বে না অথচ কমতে থাকবে। এবার বলি, ধরো এখানে যে প্রীতম আছে, প্রীতম ধরো তাকে একটা ভালো ব্যবসায়ী বানাই, ধরো মোবাইল বিক্রি করছে। হুম। ধরো অনেক স্যামসাং, তারপরে রেডমি, এগুলো সব ফোনস নিয়ে এসছে। তো ফোনস এর এখানে ব্যবসা করছে যে আমি ফোন সেল করবো। ওকে। হঠাৎ কোনো একটা ধরো স্কিম বেরিয়েছে গভর্নমেন্টের, যেরকম ফোন থেকে ভাইরাস বেরোচ্ছে, ফোন কেউ ইউজ করবেন না, এই সেই হ্যানা ত্যানা কি সব বেরিয়ে গেছে। তো ওর ফোন আর কেউ কিনছে না। এবার মহা মুশকিল। ও তো জানতো যে ফোনের ব্যবসা খুব ভালো চলবে, তো সাপ্লাই তো খুব ভালো রকম নিয়ে নিয়েছিল। ধরে নাও ও 50টা ফোন ইউজ মানে সাপ্লাই করে নিয়েছিল, মানে স্টক করে নিয়েছিল। 50 পিস ফোন ওর কাছে রয়েছে, আর কাস্টমার কিন্তু 2 থেকে 3 জন আছে। 2 থেকে 3 জন, মানে এটা কি? এই কাস্টমার 2 থেকে 3 জন মানে কি? এটা ডিমান্ড। মানে এই 2 থেকে 3 জনই ফোন কিনতে এসেছে, আর কেউ আসছে না। আর ওর কাছে 50টা রয়েছে। এবারে 2 থেকে 3 জনকে ও নয় 2 থেকে 3টে ফোন দিল, মানে 50 থেকে হয়তো 2-3টে ফোন মাইনাস হয়ে গেল, মানে ওর কাছে 47টা বোধহয় ফোন আছে। হুম। তো এই ফোনগুলো নিয়ে কি করবে? কেউই কিনতে আসছে না। তখনও কি করবে? এক একটা ফোন ধরো 10,000 করেও সেল করছিল, যেখানে 2-3 জন করে লোক আসছে। 2-3 জন করে না, 2-3 জনই আসছে ওই 10,000 টাকার ফোন কিনতে। বাকি ফোনগুলো পড়েই থাকবে, ওগুলো কিছু করা যাবে না, কেউ কিনতে আসছে না। তখনও কি করবে জানো? তখনও করবে যে 10,000 টাকাটা সেটাও ডিক্রিজ করবে অ্যামাউন্ট। এবার 10,000 টাকায় 5,000 করবে। এবার তোমার কানে খবর যখন যাবে যে 10,000 টাকার ফোন 5,000-এ সেল হচ্ছে, তখন তুমি বলবে থাক, এখন একটু কিনে রেখে দিই, ইউজ করবো না, পরে করবো, বাট কম দামে পাওয়া যাচ্ছে যখন। তাহলে এই যে 2 থেকে 3 জন এসছিল ফোন কিনতে 10,000-এর টাইমে, এই 2 থেকে 3 জন হয়ে যাবে 20 থেকে 30 জন। এরা সবাই আইডিয়া করে নেবে যে এখন কিনে রাখি, পরে তো কাজে লেগেই যাবে। এই 20 থেকে 30 জন চলে আসবে এই ফোনটা কেনার জন্য, কত না? 5,000-এ। তাহলে দেখতে পাচ্ছ সাপ্লাই যখন বাড়বে ডিমান্ডের তুলনায় সাপ্লাই যখন বেশি হবে, তখন প্রাইস কি হয়? ডিক্রিজ হয়। এই যে 10,000 থেকে 5,000 হয়ে গেল, প্রাইস ডিক্রিজ হয়ে গেল না? তো এই যে গ্যাপিংটা সাপ্লাই আর ডিমান্ডের এখানে, এই গ্যাপিংটাকে আমরা ডিফ্লেশনারি গ্যাপ বলবো। ওকে। সাপ্লাইটা ডিমান্ডের থেকে বেশি হবে, এই কন্ডিশনের ক্ষেত্রেই কোনো জিনিসের দাম কমে যাওয়া সম্ভব, যেটা এই প্রীতমের দোকানে হলো। তার মোবাইলের দাম কি হলো? কমিয়ে দিতে হলো, স্বাভাবিক অর্থে। চলো, এতদূর ক্লিয়ার সবার কাছে? কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে তোমাদের ইনফ্লেশন একটা কনসেপ্ট না হলে জিডিপির কিছু জিনিস আমি তোমাদের বলতে পারছি না। ইনফ্লেশন কি সেটা তো বুঝলে, যে ইনক্রিজ হচ্ছে প্রাইসকে, এবং একটা সার্টেন টাইম ধরে হচ্ছে, সেটাকে আমরা ইনফ্লেশন বলছি, রাইট? তো জিডিপিতে 2 ধরনের জিডিপি দেখা যায় কোথাও। একটা হয় নমিনাল জিডিপি, একটা হয় রিয়েল জিডিপি। ওকে। নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির কনসেপ্টটা কি? ধরো আজকে সাপোজ, আমি একটা চার্ট করেই বোঝাই। আজকে সাপোজ
2012, 2013 আর 2014, 3টে সাল আমি নিয়েছি পরপর। হুম। এখানে জিডিপি কাউন্ট হবে এবার। ঠিক আছে। এখানে কোয়ান্টিটি থাকবে, এখানে অ্যামাউন্ট থাকবে, আর এখানে আমাদের জিডিপি কাউন্ট হচ্ছে। হুম। তো আমরা জানি কি দেশের জিডিপি আমরা কিভাবে কাউন্ট করি? টোটাল প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। হুম। এতদিন ধরে তাই শিখিয়েছি, জিডিপি মানে তো তাই হয়। তাহলে ভালো কথা, তাহলে সেটাই করি। 2012-তে হাইপোথেটিক্যালি ধরে নিলাম একটা জিনিস প্রোডাকশন হয়েছে, একটা, জাস্ট কোয়ান্টিটি একটা। অ্যামাউন্ট কত ছিল না? 10,000 ছিল। ভেরি গুড। তাহলে জিডিপি আমাদের কত হলো? 10,000 হলো। তাই জানি টোটাল প্রোডাকশন 10,000। 2013-তে কোয়ান্টিটি এখনো একটা, আমাদের প্রোডাকশন বাড়ছে না, প্রোডাকশন একটাই আছে। কিন্তু ইনফ্লেশন, 10,000-এর যে ভ্যালু ছিল, ইনফ্লেশনের দরুন সেটা 12,000 হয়ে গেছে ইনফ্লেশনের জন্য। তাহলে এখানে ইনফ্লেশনের ভ্যালু 2,000। এই যে 2,000, এটা কিন্তু প্রোডাকশন হয়নি, এটা ইনফ্লেশনের জন্য দাম বেড়ে গেছে। প্রোডাকশন কিন্তু এখনো কোয়ান্টিটি একটা আছে, দেখো, কিন্তু 12 হয়ে গেছে। তাহলে আমাদের জিডিপি কত? 12। জিডিপি তো বাড়ছে, কিন্তু আমাদের প্রোডাকশন বাড়েনি, দেখো। প্রোডাকশন কি করে বাড়লো? প্রোডাকশন তো কোয়ান্টিটি একটাই আছে। প্রোডাকশন কখন বাড়তো? যদি এখানে কোয়ান্টিটিও বাড়তো, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ প্রোডাকশন বাড়ছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি বাড়ছে, কিন্তু কিন্তু রিয়েল ট্রুথটা কি? বাড়েনি। 2014-তে এখনো কোয়ান্টিটি একটাই, কোয়ান্টিটি দুটো হচ্ছে না, টাকা পয়সা কম, একটাই। কিন্তু 12,000 টাকা 12 নেই, ইনফ্লেশনের জন্য এটা 14 হয়ে গেছে। এগেন ইনফ্লেশন। তাহলে আমাদের জিডিপি কি হলো? 14K হলো। ইনফ্লেশনের জন্য এখানে আরো 2K বেড়ে গেল। তো এগুলো ইনফ্লেশনের জন্য এই অ্যামাউন্ট গুলো বাড়ছে। কিন্তু জিডিপিতে কি দেখতে পাচ্ছি? প্রথমে 10 ছিল, তারপরে 12 হলো, তারপর 14। বাহ, আমাদের দেশে জিডিপি বাড়ছে, মানে আমাদের দেশে ইকোনমিক গ্রোথ হচ্ছে, তাই না? তাই তো বোঝায়। কিন্তু সেটা কি অ্যাকচুয়ালি হলো? নো ম্যাম। এটাই হয় আমাদের দেশের সাথে। যে আমাদের দেখে মনে হয় যে বাহ, আমাদের তো চাঁদি চাঁদি, কিন্তু চাঁদি নয় এখানে, এখানে পাঁদি হয়ে রয়েছে। তাহলে এইটাকে আমরা যে দেখতে পাচ্ছি না, এখানে যে জিডিপি রয়ে গেছে, জিডিপির জন্য ইনক্রিজ হচ্ছে, অ্যাকচুয়ালি কি অ্যামাউন্ট যে বেড়েছে, এই যদি আমি ইনফ্লেশন 2K গুলো মাইনাস করে দিই, তাহলে কিন্তু 10K হতো, তাই না? সব 10 10 10 হতো না? ইনফ্লেশনের জন্য বেড়েছিল। তাহলে যদি জিডিপি কাউন্টিং এর টাইমে যখন আমরা ইনফ্লেশনকে মাইনাস করে দেবো না, ইনফ্লেশনকে কাউন্ট হবে না, তখন সেটাকে আমরা রিয়েল জিডিপি বলবো। ঠিক আছে? কি বলবো? রিয়েল জিডিপি। এটা আর প্রয়োজন নেই, আমি এখানটা ডাইরেক্ট এবার লিখছি। রিয়েল জিডিপি চলে আসি। যখন জিডিপির মধ্যে ইনফ্লেশনকে মাইনাস করে দেওয়া হয়, ইনফ্লেশন কাউন্ট আমরা করবোই না, জিডিপি থেকে ইনফ্লেশন মাইনাস হয়ে যায়, তখন সেটাকে রিয়েল জিডিপির মধ্যে চলে আসে। আর যখন জিডিপি অ্যামাউন্টের মধ্যে ইনফ্লেশন ইনক্লুড থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? নমিনাল জিডিপি বলবো। ব্যাস এইটুকুই। এবার স্বাভাবিক অর্থে তোমরা বলবে যে ম্যাডাম এটা কি করে পসিবল, জিডিপিতে ইনফ্লেশন থাকবে না, তা কি করে হয়? ম্যাম, একটা কথা আমাদের জিজ্ঞেস করি। হুম আমি বলছি রিয়েল জিডিপি যে আপনি বলছেন ইনফ্লেশনটাকে বাদ দিয়ে করতে, তাই তো? হুম তাহলে তো প্রত্যেক বছর আমি আপনার বলছি একই না, এরা আপনার ভ্যালু, বলছে। মানে যাই হোক, তো মানে আপনার হুম। ক্যালকুলেশন অনুযায়ী জিডিপি মাইনাস ইনফ্লেশন করলে রিয়েল জিডিপি বলছেন, তাহলে তো প্রত্যেক ইয়ার আপনার একই ভ্যালু থাকবে সেই হিসেবে দেখতে গেলে। না দেখো, প্রোডাকশন বাড়ছে না, সেটা তো আমি এখানে দেখিয়েছি, কিন্তু সত্যি কি আপনার প্রোডাকশন থাকে মানে না? কোয়ান্টিটি অ্যাড প্রোডাকশন করে তো নিয়েছেন থাকে। যেহেতু। হ্যাঁ, আমি ওখানে তোমাদের বোঝানোর জন্য দেখালাম যে দেখো, প্রোডাকশন সেমও যদি থেকে যায়, আমরা দেখতে পাই জিডিপি বাড়ছে, কিন্তু জিডিপি অ্যাকচুয়ালি কিন্তু বাড়ছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু যখন জিডিপি কাউন্ট করি, তখন আমরা রিয়েল জিডিপি কাউন্ট করছি। যখন আমাদের জিডিপি কাউন্টিং চলছে, কি হয়? তখন আমরা একটা সার্টেন টাইম, ধরো আমরা যেটাকে ধরে নিয়েছি 2011 12, এই সার্টেন টাইমকে সিএসও, হ্যাঁ, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল
ডিপার্টমেন্ট যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি জিডিপি কাউন্টিং এর, এটা ডিপার্টমেন্ট জিডিপি কাউন্ট করে, সে সিএসও অফিস যেটা নিউ দিল্লিতে রয়েছে হেডকোয়ার্টার, সেখান থেকে ডিসাইড করা হয়েছে যে 2011-12-তে যে জিনিসটার দাম যা ছিল সেটাকে ধরেই আমরা এগোবো। আমি যে চার্টটা তোমাদের এখানে দেখিয়েছিলাম, এখানে কি ছিল, একটা অ্যামাউন্টের চার্ট ছিল, একটা জিডিপির ছিল, রাইট? হুম। তো এই যে অ্যামাউন্টটা না, এটা 2012-তে যা ছিল তাই ধরে এগোবে। এবার প্রোডাকশন যা হচ্ছে, যত কোয়ান্টিটির হচ্ছে প্রোডাকশন, সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, দাম কিন্তু এই এই টাইমেরটাই দেখা হয়। এখনকার টাইমের দাম দেখা হয় না। তাহলে কি ইনফ্লেশনটা ইনক্লুড হলো না? তখনকার দাম যা ছিল সেটাই ধরে চলছে। এখনকার দাম যদি নিয়ে না হয় তাহলে ইনফ্লেশন ইনক্লুড হয়ে যাবে। এই কারণে নমিনাল জিডিপি নয়, রিয়েল জিডিপির কনসেপ্টে 2011-12 যে দামটা ছিল সেই দামটা ধরে সিএসও চলে, এবং সেখানে জিডিপি কাউন্ট হয়। আচ্ছা আচ্ছা বোঝা গেল? আচ্ছা। তো সেখানে আপনার বাকিদের বোঝা ইনফ্লেশনটাকে গেল? ইনক্লুড করবে না? হ্যাঁ, নমিনালে ইনফ্লেশন ইনক্লুড হয়ে যাবে, আর কিছুই না। আচ্ছা। বোঝা গেল? বোবার দল! এতদিন পর ক্লাস নিচ্ছি বলেই কি সবাই বলতে ওটা ভুলে গেলে নাকি? না তো নেক্সট ক্লাস আমার যা মনে পড়ছে, কিছু তো বলেছিলে, মোটামুটি একটু সচলই ছিল ব্যাচটা। বাকিরা তো ঘুমোচ্ছে পড়ে পড়ে মনে হচ্ছে। এরপরে যাই নেক্সট, জিডিপি ডিফলেটার। ডিফলেটারটা কি বলা হয়? নমিনাল জিডিপি যে আছে না আমাদের, নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইনটু 100, এটা করলে যেটা বেরোবে সেটাকে আমরা জিডিপি ডিফলেটার বলি। এটা জাস্ট একটা ফর্মুলা জিডিপি ডিফলেটারে, আর কিছুই না। এবার আমাকে একটা কথা বলো, ন্যাশনাল ইনকাম তো তোমাদের টপিক কভার আছে, ইনফ্লেশন আজকে তোমাদের ইম্পর্টেন্ট টার্মস অব্দি হলো, এরপরে মেজারমেন্টস হবে এবং কিছু এক্সট্রা টার্মস রয়েছে এখনো, বটলনেক ইনফ্লেশন আছে, স্ট্যাগ ইনফ্লেশন রয়েছে। নেক্সট ক্লাসে আমি সেটা করব। ন্যাশনাল ইনকামের এত দূরই কমপ্লিট। এবার ন্যাশনাল ইনকামের কিছু জিনিস ধরো, যেরকম লাইক জিডিপি অ্যান্ড জিএনপি, কার ভ্যালু বেশি হয় অ্যাকচুয়ালি? কে বলতে পারবে এখানে কার ভ্যালু বেশি হওয়া উচিত, যাতে দেশের গ্রোথ হয় বা দেশের ইকোনমি বেটার বলে জানা যায়? এতদিন ধরে ন্যাশনাল ইনকাম পড়েছো, আমি একটু দেখি পড়াশোনা কতদূর সবার। অনিতা, এদেরকে আমন্ত্রণ না করলে হবে না। অনিতা, বলে ফেলো। হ্যাঁ ম্যাম বলুন। আমাকে বোঝাও, জিডিপি জিএনপি কোনটার ভ্যালু বেশি হলে দেশ এগোবে তোমার মনে হয়? ধরে নাও তুমি সিএসও তে জয়েন হয়ে গেছো, তো তোমাকে ডিসাইড করতে বলা হয়েছে, বলো আমাদের দেশের অগ্রগতি হচ্ছে কি না। তো সেখানটায় তুমি দেখছো জিডিপি ভ্যালু আর জিএনপির ভ্যালু, তো কোনটা বেশি হলে দেশ এগোবে? তুমি ভাবতে থাকো, ততক্ষণ আমি একটা ক্লাসকে কোশ্চেন করি। আজকে কেউ নতুন আছো? পিঙ্কি রয় কি নতুন? ক্লাসে কেউ নতুন আছো? ফার্স্ট ক্লাস করছো আজকে? কোনো অমিরম কেউ আছো নাকি? নেই তো? ম্যাম আমি আচ্ছা, করছি। ফাইল করছো? ফার্স্ট ক্লাস ইকোনমির? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, রেকর্ডিংস গুলো দেখো, ডাউটস থাকলে বলবে। আর আমি তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং সেশন দেবো, এটা জাস্ট মডেল 2টা তোমাদের শেষ হোক, আমি ডাউটস এর একটা দেবো। ঠিক আছে, যারা নতুন আছো তাদের জন্য স্পেশালি থাকবে। তো তুমি পড়তে থাকো, তোমার যা যা প্রিভিয়াস এ ডাউটস থাকবে আমি করে দেবো ক্লাসে, ওকে? চলো। ওকে ম্যাম। অনিতা, টাইম আপ। অনিতা, টাইম আপ, বলো। ম্যাম মনে হচ্ছে জিএনপিটা। জিএনপি বাড়লে মানে বেশি থাকতে হবে, তাই তো? ঠিক বললে? ম্যাম ওখানে তো মানে হুম। সমস্ত ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই জন্য বেটার, তাই তো? আচ্ছা, অনিতের সাথে একমত নাও কেউ আছো এখানে? যদিও বা থাকলেও কেউ বলবে না। ম্যাম আমার মনে সঞ্জয়, হচ্ছে জিডিপি। জিডিপি? ম্যাম জিডিপিটাই হবে। জিডিপি হবে? আচ্ছা, তো ও বলছে জিডিপি হতে হবে, তাহলে দেশ এগোবে। দুজনের মধ্যে রেষারেষি চলছে, এবার দেশকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমি এগোবে একটু হেল্প করে এগোবে দিই। মানে কোন সেন্সে বলছেন আপনি এগোবে মানে? মানে মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, চ্যাটে কি দিয়েছে কেউ?
কেউ দিয়েছে জিডিপি, ওরে সর্বনাশ। হ্যাঁ, কোন সেন্সে বলছি, দেখো আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন কিরকম আছে। হুম। আমাদের ইকোনমি বেটার আছে না থার্ড ক্লাস রয়েছে, এটা বোঝা যায় কিভাবে? কোনটা ভ্যালু বেশি এলে আমরা বলতে পারি যে আমাদের দেশ এগোচ্ছে বা দেশের ইকোনমি বেটার হচ্ছে? ম্যাম কোনটা ভ্যালু সেখানে বেশি? জিডিপিটা বেসিক্যালি ধরা হয় যে বেশি, তার মানে খুব এগোচ্ছে, কিন্তু সেখানে তো মানে ডোমেস্টিক এরিয়ার মধ্যে বাইরের অন্যদের তো ইনক্লুড করে নেওয়া হয় না মানে। হুম, সেটা তো আছেই, এই জন্যই তো জিজ্ঞেস করেছি তোমাদেরকে যে কোন ভ্যালুটা বাড়তে হবে। এমনি ম্যাম এমনি কোশ্চেন জিডিপি করেছি? হবে। জিডিপি জিডিপি হবে? বেশি। আচ্ছা, যারা জিডিপি বলে যাচ্ছ, এই সিচুয়েশনটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সিচুয়েশন, এইটা হচ্ছে ইন্ডিয়া সিচুয়েশন, আর ঠিক উপরেরটা হচ্ছে আমাদের ইউএসএ সিচুয়েশন। আশা করি এবার আমাকে বলতে হবে না যে ইন্ডিয়ার ইকোনমির অবস্থা কিরকম আছে। এবার কথা হচ্ছে কেন বললাম, ভালো করে বুঝবে। জিডিপি হচ্ছে যেটা অনিতাও বললো বা প্রীতমও কিছুটা বললো, জিডিপি হচ্ছে ডোমেস্টিক, মানে আমাদের এরিয়ার মধ্যে যারা, এবারে এরিয়ার মধ্যে ফরেনার্সরাও রয়েছে, ইন্ডিয়ানসরাও রয়েছে, সবারটা নিয়ে আমরা ইনক্লুড করেছি জিডিপি। মানে এর মধ্যে ফরেনার্সরা রয়েছে, মানে এর ভ্যালু, যতই আমরা ইকোনমির ক্ষেত্রে জিডিপি কে সবসময় দেখাই, কেন দেখায় সেটাও তোমাদের ক্লাসে আমি ক্লিয়ার করেছি যে জিডিপি কেন বেশি করে দেখানো হয়, জিএনপি কেন দেখানো হয় না। প্রত্যেক ম্যাগাজিন পেপার জিডিপি 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 কেন করতে থাকে, সেটা সমস্ত কিছু আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। তো জিডিপি তে মেইনলি কি থাকে, ইন্ডিয়ানস এর সাথে ফরেনাররা বসে আছে, তাদের ভ্যালুটা, রাইট? জিএনপি কি অনলি ইন্ডিয়ান্স, অনলি ইন্ডিয়ান্স। যদি এই ভ্যালুটা জিডিপি থেকে বেশি হয়, এই ভ্যালুটা জিএনপির ভ্যালুটা যদি জিডিপি থেকে বেশি হয়ে যায়, তার মানে কি ওই দেশের পার্টিকুলারলি নিজেদের ইনকামটা বেশি। আজকে জিডিপি বেশি মানে কি ফরেনারদের ইনকাম বেশি, এই জন্য জিএনপিটা কম জিডিপির তুলনায়। জিএনপি কম মানে কি ইন্ডিয়ান্স যারা রয়েছে তাদের ইনকাম কম আছে জিডিপির তুলনায়, কারণ জিডিপিতে ফরেনার্সরা বসে রয়েছে। ফরেনার্সদের ইনকামটা বেশি বোঝানো হয়ে যায় এখানে জিএনপি কমে গেলে। আর যদি উপরটায় দেখে যাও, এখানে জিএনপি বেশি মানে পার্টিকুলার ওই দেশের ব্যক্তিদের ইনকাম বেশি জিডিপির তুলনায়। জিডিপিতে তো কি আছে, ওদের ইউএস এর মধ্যে অন্যান্য কান্ট্রিজ লোকেরাও রয়েছে। তো ওই সবাই মিলে থাকা সত্ত্বেও যা ভ্যালু হয় তার থেকেও বেশি জিএনপি তে হয়েছে, মানে ওদের নিজস্ব ইনকামটাই বেশি, এই জন্য ওটা ইউএসএ। আর আমাদের এখানে কি হচ্ছে, ফরেনারদের ইনকাম বেশি, ইন্ডিয়াতে ইনকাম কম, এই জন্য জিএনপি জিডিপির থেকে কম। বোঝা গেল? বোঝা গেল? এই জন্য ম্যাডাম এটা আমাদের ডিসাইড দেশ। হবে কি? হ্যালো কে বলছো, কি বলছো? হ্যাঁ, ম্যাডাম, এটা ডিসাইড হবে জোরে কি বলো। করে যে এটা ডিসাইড হবে যখন কি এটা করে যে আমাদের। ডিসাইড হবে হচ্ছে আমাদের ভ্যালুর উপরে। এটা আমাদের ইন্ডিয়ার কন্ডিশন কেন বলতে পারছি, কারণ আমাদের জিডিপির ভ্যালু জিএনপি থেকে বেশি হয়। এটার মেন কারণ কোথাও গিয়ে নেট এক্সপোর্টের কনসেপ্ট চলে আসে। নেট এক্সপোর্টে আমরা এক্সপোর্টের তুলনায় ইম্পোর্টটা যেহেতু বেশি করি, আমাদের নেট এক্সপোর্ট নেগেটিভে যায়। এক্সপোর্টে যত টাকা আমরা ইনকাম করছি তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করার পর আমরা খরচা করে ফেলছি, যে কারণে আমাদের যে ওখান থেকে ভ্যালুটা আসার কথা ছিল সেটা আসে না, ইম্পোর্ট বেশি হওয়াতে। এদিকে অন্যান্য দেশ এর ঠিক উল্টোটা করছে, ইম্পোর্ট কম করে এক্সপোর্টটা বেশি করে, তো ওখান থেকে ওদের রেভিনিউ বেশি আসে, আমাদের দেশে আসে না, কারণ আমরা উল্টোটা করি। কিছুটা ইম্প্যাক্ট সেক্ষেত্রেও পড়ে, যে কারণে আমাদের জিএনপির ভ্যালুটা কমে যায়। কিন্তু ইকোনমিক্যালি ভাষায় বা আমাদের ইকোনমিক্স যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ সবসময় এটা বলা হয় যে যে কোনো দেশের জিএনপি জিডিপি থেকে বেশি হতে হবে, তাহলেই সে দেশ এগোচ্ছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমি যখন আমরা চলে আসি ইন্ডিয়ান ইকোনমিতে, যেটা আমরা এখন প্রেজেন্টের সিনারিও দেখতে পাবো, সেই ইন্ডিয়ান ইকোনমি কি বলছে, না না, এখানে জিএনপি যে ভ্যালুটা সেটা জিডিপির তুলনায় কম আছে, এই জন্য আমাদের ইন্ডিয়ার ইকোনমির গ্রোথটাই এরকম অবস্থায় হয়ে রয়েছে। যতদিন না আমরা স্বাবলম্বী হচ্ছি, ইম্পোর্ট কমাচ্ছি, কোথাও গিয়ে এই যে গ্যাপটা জিডিপি জিএনপি, এটা মেকআপ করা অত্যন্ত কঠনীয়। ব্যাপারটা বুঝলে? এই জন্যই এই সিনারিওটা দেখা যায় দুটো দেশের পর পর, ইউএস এন্ড ইন্ডিয়া। চলো, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। কারোর কোনো ডাউটস, কোশ্চেন? ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ তোমাদের ইকোনমিতে মেবি মডিউল 2 কমপ্লিট, শুধু এই একটা জিনিস হয়তো বাকি ছিল। আর এটা তোমাদের মডিউল 3 তে আছে। মডিউল 3 তে দুটো চ্যাপ্টার আছে, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ। ইউনিয়ন টেরিটরি কমপ্লিট হয়ে গেছে, দেন আজকে সিটিজেনশিপ স্টার্ট হচ্ছে।
মানে প্রথম কথা হচ্ছে যে সিটিজেনশিপ বলতে আমরা কি বুঝি, সিটিজেনশিপ কথাটার মানে কি? যে সিটিজেন থাকবে আমাদের দেশে যে সিটিজেন হিসেবে রয়েছে, তো এই সিটিজেন কথাটার মানে কি? হ্যাঁ, আক্ষরিক অর্থ নাগরিকত্ব যদিও বা, যে আমরা দেশের নাগরিক, বাংলার আক্ষরিক অর্থ এটা, কিন্তু অ্যাকচুয়ালি সিটিজেনের ডেফিনেশন কি হবে যদি এটা জিজ্ঞেস করা হয় যে নাগরিকের কোন রকম সংজ্ঞা যদি জানা থাকলে সেটা বলবো। তো সেটা হচ্ছে দেশের সাথে ইন্ডিভিজুয়ালদের যে সম্পর্কটা, যে আমরা কোন দেশের বাসিন্দা, কোন দেশের নাগরিক। তো নাগরিক কথাটা দুটো ওয়ার্ডকে টেনে আনে। এক, যার কথা বলা হচ্ছে মানে সেই ইন্ডিভিজুয়াল, আরেকটা হচ্ছে দেশ, যে দেশের সিটিজেনশিপ নিয়ে কথা চলছে। তো সেই দেশের সাথে ইন্ডিভিজুয়ালের যে সম্পর্কটা, সেটাই এখানে নাগরিকত্ব। আমাদের একটা আইডেন্টিটি যে আমরা ইন্ডিয়ার সিটিজেন, যাতে ইন্ডিয়ার যত প্রভিশনস রয়েছে, যত লজ রয়েছে, যত রেগুলেশনস রয়েছে, সেগুলো আমাদের ওপর পড়ে। হুম। লস রেগুলেশনস যেরকম পড়বে, তেমনি রাইটস যত রয়েছে সেগুলো আমাদের উপর পড়বে। আমরা সেই রাইটস এর অধিকারী হব। সেই রাইটস গুলো আমাদের আন্ডারে থাকবে। এবার সিটিজেনশিপ না হয়ে ধরো কেউ এখানে ঘুরতে এসেছে কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, ধরো কেউ পড়তে এসেছে, তো সে যে পড়তে এসেছে সে কি তাহলে সিটিজেনশিপ হয়ে গেল? একদমই নয়। সে এখানটায় কি এসেছে? অ্যাজ এ এলিয়েন্স এসেছে। না, এটা সেই এলিয়েন নয় যে আকাশ থেকে নামবে, এটা সেই এলিয়েন নয়। এলিয়েন্স মানে হচ্ছে নন সিটিজেন। নন সিটিজেন্স কে আমরা এখানে বলছি। যদিও বা এলিয়েন্স এখানে দু রকম হিসেবে আমরা দেখি, একটা ফ্রেন্ড একটা এনিমি। এনিমি তাকে বলা হয় যা, যে দেশের সাথে আমাদের যুদ্ধ বা কোনো রকম কনস্পিরেসি চলছে, সেই সব দেশের যদি কোনো ব্যক্তি আমাদের এখানে এসে থাকে তাহলে তাদেরকে আমরা এনিমি এলিয়েন্স বলবো। স্বাভাবিক অর্থ তোমরা সবাই জানো, পাকিস্তানের কোনো ব্যক্তি যদি এখানে আসে, আমরা সেটা কোথাও গিয়ে এনিমি এলিয়েন্স ধরে নিই। এখন আমাদের পাকিস্তানের সাথে খুব একটা খারাপ, মানে কোনো ওয়ার সিচুয়েশন তো নেই, এই মুহূর্তের জন্য নেই, কিন্তু তাও আমরা বরাবরই পাকিস্তানকে একটু এরকম নজরেই দেখে এসেছি। তো যদি ওখান থেকে কেউ আসে তাহলে তারা আমাদের এনিমির মধ্যে পড়বে, এনিমি এলিয়েন্স। আর বাইরের কোনো দেশ যেমন ইউএসএ হতে পারে, আমেরিকা হতে পারে, ফ্রান্স হতে পারে, তো সেখান থেকে কোনো ব্যক্তি যদি আমাদের এখানে চলে আসে তাহলে সেটা আমাদের ফ্রেন্ড এলিমির মধ্যে, এলিয়েন্স এর মধ্যে পড়বে। ফ্রেন্ড এলিয়েন্স। এলিয়েন্স মানে কি বুঝলাম? যারা নন সিটিজেন হবে। হুম। নন সিটিজেন। আর সিটিজেন তো আমরাই আছি। তাহলে সিটিজেন, আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার যে কাদেরকে আমরা সিটিজেন বলবো, যারা এই দেশের নাগরিকত্ব পেয়ে বসে আছে। তার থেকেও বড় কথা, ইন্ডিয়ার গভর্নমেন্ট যাকে নাগরিকত্বের স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আজকের থেকে তুমি দেশের নাগরিক, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা স্ট্যাম্প পড়ে গেছে, সে আমাদের দেশের নাগরিক হয়ে গেল। আর যার পড়েনি সে নাগরিক হয়নি। এবার কেউ কেউ ঘুরতে এসেছে, হুম, কারা কারা ট্রাভেলার করতে এসেছে, ঘুরতে এসেছে, পড়তে এসেছে, এরকম অনেক ব্যক্তি আছে। তো তারা জাস্ট কয়েকদিন থাকবে, দেন চলে যাবে। তারা ভিসা নিয়ে আসে। যে এলিয়েন্স এর কথা আমরা বলছি তারা ভিসা নিয়ে আসে। ভিসা হচ্ছে এক রকমের একটা পারমিশন, আমাদের দেশের থেকে, দেশের গভর্নমেন্টের থেকে, যে ভাই আমি আপনার দেশে আসব, কোন পারপাস নিয়ে আসবো? না আমি পড়তে আসবো, না আমি ঘুরতে আসবো, বা আমি কারোর সাথে দেখা করতে আসবো, যে যেটার জন্যই আমি আসি না কেন, আমি এতদিন স্টে করব, সেটা 6 মান্থস হতে পারে, 1 ইয়ার হতে পারে, 3 ইয়ার্স হতে পারে, আমি পার্টিকুলার এই কারণের জন্য আসছি, এতদিন আমি স্টে করব। তো সেই পারমিশনটা আমাদের গভর্নমেন্ট তাকে দেবে, দেন আমাদের দেশেও আসতে পারবে। কিন্তু সিটিজেনশিপ পাবে না, সে জাস্ট ফর এলিয়েন্স হিসেবে থাকবে, নন সিটিজেন হিসেবে থাকবে। এবং অনেক ফরেনার্সরা এখানে আসে না ঘুরতে টুরতে, তাহলে ওরা নন সিটিজেন ক্যাটাগরিতে পড়লো। ক্লিয়ার? এটা তো গেল সিটিজেনশিপের উপরে কথা। এবার কথা হচ্ছে আমাদের চ্যাপ্টার সিটিজেনশিপটা আমাদের কি পড়তে হবে। আমাদের যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথায় আসি, তাহলে আমরা জানি এটা একটা ডেট আছে অ্যাডপশনের। একটা ডেট হয়েছিল অ্যাডপশনের, যেটা ছিল 26 নভেম্বর 1949। আরেকটা ছিল কমেন্সমেন্টের। কমেন্সমেন্ট মানে ছিল লাগু হওয়া, যেটা 26 জানুয়ারি ছিল 1950। এই ডেটস গুলো তো তোমাদের ক্লিয়ার আছে আই গেস। হুম।
যদি ক্লিয়ার থাকে তাহলে এই চ্যাপ্টারটা একটু একটু বুঝতে পারবো কিরকম। যখন এই 26শে নভেম্বর 1949-এ আমাদের অ্যাডপশন হয়, তোমরা কি জানতে বা আমি কি বলেছিলাম ক্লাসে মনে আছে? যে এই ডেটে আমাদের লাগু হয়নি বিশেষ কারণের জন্য। জওহরলাল নেহরু জি বলেছিলেন যে এই ডেটে নয়, 26শে জানুয়ারির ডেটে আমাদের লাগু হবে। হুম, কারণটাও বলা ছিল তোমাদের। তো এই ডেটে লাগু হলো মানে পুরো কনস্টিটিউশনটা লাগু হলো এই ডেটে। কিন্তু কিছু কিছু প্রভিশনস আমি তোমাদের বলেছিলাম যেগুলো অ্যাডপশনের দিন থেকেই লাগু হয়ে গেছিল, মানে এই 26শে নভেম্বর থেকেই লাগু হয়ে গেছিল। কেন না, কিছু কিছু এমন এমার্জেন্সি প্রভিশনস ছিল যেগুলো তৎক্ষণাৎই দরকার ছিল দেশে, যত তাড়াতাড়ি সম্ভব লাগু হয়ে যায় তত ভালো, দেশের জন্য ভালো। এই কারণে 26শে নভেম্বর 1949-এ লাগু হয়ে গেছিল। তার মধ্যে এই প্রভিশন একটা ছিল আমাদের সিটিজেনশিপ। লাস্টের পয়েন্টটা, আমাদের অ্যাডপশনের ডেটেই কিন্তু সিটিজেনশিপও লাগু হয়ে যায় আমাদের পুরো দেশে। সিটিজেনশিপের কনসেপ্টটা কি এখানে, কি পড়বো আমরা এখানে অ্যাকচুয়ালি? আমাদের দেশ স্বাধীন হলো 1947, এটা তো আমরা সবাই জানি। তার আগে আমাদের ব্রিটিশ রাজ ছিল, ব্রিটিশরা এখানে থেকে গেছে। এবার 1947-এ যে শুধু ব্রিটিশরা চলে গেছিল তা কিন্তু নয়, আরো একটা ঘটনা ঘটেছিল 1947। কি না, আমাদের তখন আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, এই পুরো অংশটা জুড়ে আমাদের ইন্ডিয়া ছিল। এর মধ্যে পাকিস্তানটাও ছিল, এর মধ্যে বাংলাদেশটাও ছিল, আর ইন্ডিয়া তো ছিলই। তো আনডিভাইডেড ইন্ডিয়ার কনসেপ্টে আমরা ছিলাম। 1947-এ সেই ধ্যান ধারণাটা চেঞ্জ হয়ে যায়। কেন না, তখন তো পুরোপুরি ভাবে কি হয়, ডিভাইড হয়ে যাই আমরা। একটা দল চলে যায় পাকিস্তান, পূর্ব পাকিস্তান এটাকে বলা হয়, পাকিস্তান যেটা এখন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এটা পাকিস্তান। এই দুটো অংশ আমাদের ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায়। এবার দেশ নয় ভাগ হয়ে গেল, আলাদা আলাদা একটা তার খিঁচে দেওয়া হলো দুটো মাটির মধ্যে, যে মাটির মাঝখান দিয়ে তার খিঁচে এটা এই রাষ্ট্র, ওটা ওই রাষ্ট্র। এটা তো খুব সহজ ভাবে হয়ে গেল। মুশকিলটা হলো কিছু কিছু ব্যক্তি যারা ধরো ইন্ডিয়া হয়ে থাকতে চাইছে কিন্তু তারা বর্তমানে এই পাকিস্তানে রয়েছে, মানে ওই টাইমের কথা বলছি। পাকিস্তানে কোনো পার্টিকুলার এরিয়ার কোনো ব্যক্তি ধরো আছে যে ইন্ডিয়ার ব্যক্তি, স্বাভাবিক আনডিভাইডেড ইন্ডিয়া ছিল তখন, যখন ডিভাইড হচ্ছে না তখন সে তো পাকিস্তানে বসে আছে, তখন ওকে ইন্ডিয়াতে আসতে হবে। তো সে এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে। যে বাংলাদেশে বসেছিল, মানে এখন বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, সেও ভাববে যে না আমি তো ভাই মেন ইন্ডিয়া যেটা, আমি সেই ইন্ডিয়াতে যাব, আমি তো এখানে থাকবো না, আমি তো পাকিস্তানের পার্ট হতে চাই না। এটা একটা গেল। আবার কিছু এরকম ব্যক্তি ছিল যারা ইন্ডিয়াতে স্টে করছে কিন্তু ইন্ডিয়াতে থাকতে চাইছে না। যখন পাকিস্তান ভাগ হয়ে গেল তখন বলছে না ভাই আমি তো পাকিস্তানে যাব, বা না ভাই আমি তো পূর্ব পাকিস্তানে যাব। তো ওরা এখানে আসতে চাইছে। এটা হচ্ছে যে একটা জমিতে একটা জাস্ট লাইন টেনে দেওয়া, দুটো দলে ভাগ তো হয়ে গেল, দুটো দেশে ভাগ তো হয়ে গেল। কিন্তু যেসব ব্যক্তিরা ডিভাইড হওয়ার আগে থেকে ইন্ডিয়া ভেবেই থাকছিল, তারা তো এবার এদিক থেকে ওদিক যাবে, কারণ তাদেরকে এবার দেশ ভাগের সাথে সাথে মানুষও ভাগ হবে। আমরা জানি যে পাকিস্তান যেটা হয়েছিল এটা অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি। যারা ইসলামকে মানে তারা আলাদা নিজের একটা রাষ্ট্র করে নিতে চেয়েছিল। তো ইসলামিক যারা রয়েছে ওখানে চলে গেছে, আর ম্যাক্সিমাম হিন্দুইজম যেটা নন মুসলিম আমরা বলি, তারা ইন্ডিয়াতে থেকে গেছে। তো স্বাভাবিক অর্থে তো মানুষ কি করছিল, যারা ইসলামিক তারা ধরো ইন্ডিয়াতে ছিল পাকিস্তানে যাচ্ছে, তো অনেকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টায় করছে। এবার স্বাভাবিক অর্থে ইন্ডিয়াতে এমন অনেক ব্যক্তি আছে যারা পাকিস্তানে গেছে। হুম, অনেক ব্যক্তি আছে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে। তো এবার এই যে 26শে জানুয়ারি, 1950, যখন আমাদের দেশে কমেন্সমেন্ট হয়ে গেল, আমাদের টোটাল কনস্টিটিউশনে কমেন্সমেন্ট হয়ে গেল, সেই ডেটে সেই ডেটে চিন্তা ভাবনা চলছে। আমি বারবার এটা উপরটাকে মার্ক করে দিচ্ছি, এটা নয়, হ্যাঁ 26শে জানুয়ারিকে বলতে চাইছি। 1950 এই ডেটে যখন আমরা আসি তখন ভাবছি যে এই ডেট থেকে আমরা কাকে সিটিজেনশিপ মানতে শুরু করব। ভালো করে বুঝবে, দেশ ভাগ হয় 1947-এ, তখনও আমাদের কনস্টিটিউশন বানানো চলছে। 1949-এ আমাদের অ্যাডপশন হয়। অ্যাডপশনের পর থেকেই আমাদের চিন্তা ভাবনা শুরু হয় যে আমাদের দেশের সিটিজেন কারা, আমাদের দেশের সিটিজেন কারা।
এই প্রশ্নটা কেন এলো যে সিটিজেন কারা? স্বাভাবিক অর্থে এখানে অনেকজন আছে যারা পাকিস্তান থেকে এসেছে, অনেকজন আছে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে, আবার কিছু এরকম অনেক ইন্ডিয়ানস রয়েছে যারা ইন্ডিয়াতে তো থাকছে কিন্তু ওরা পরে পাকিস্তানে শিফট করে গেছে। আবার এমন কিছু ইন্ডিয়ানস রয়েছে যারা স্বাধীনতার টাইম থেকে ইন্ডিয়ার বাইরে রয়েছে, আউটসাইডার, তারাও ইন্ডিয়ার পার্ট কিন্তু আউটসাইডার হয়ে রয়েছে। আবার কিছু বাইরের ফরেনার যারা ব্রিটিশরা ছিল, তারা এমন কিছু ব্যক্তি যারা ইন্ডিয়াতেই রয়ে গেছে, ব্রিটিশদের সাথে কিন্তু চলে যায়নি, অ্যাজ এ সিটিজেন হিসেবেই আমাদের ইন্ডিয়াতে রয়ে গেছে। তো এতজন ব্যক্তি, এদের মধ্যে আমাদের ইন্ডিয়ার সিটিজেন কারা? কাদের কাদেরকে আমরা সিটিজেনশিপ দেব? কারণ 1949-এ তো আমাদের কনস্টিটিউশন রেডি হয়ে গেছে, আমাদের লাগুও হয়ে যাচ্ছে সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ লাগু হতে গেলে সবার আগে প্রশ্ন কি আসে, যে সিটিজেনটা কারা, এখানে আমাদের দেশের সিটিজেনটা কারা হবে? তো এই প্রশ্ন নিয়ে শুরু হলো। এবার আমি আর্টিকেল স্টার্ট করব। আর্টিকেল 5 to 8, আর্টিকেল 5 to 8 এইটা বলে যে 26শে জানুয়ারি 1950 অবধি, এটা অবধি মানে আপ টু, এই ডেট অবধি কারা কারা দেশের সিটিজেন হচ্ছে, আর এই ডেটের পর থেকে কারা হবে সেইটা আমরা আর্টিকেল 11-এর দরুন পার্লামেন্টকে প্রভিশন দেওয়া হলো যে ভাই তোরা কোনো নিয়ম বানা, যে নিয়ম এটা ক্ল্যারিফাই করবে যে 26শে জানুয়ারি 1950-এর পর কারা সিটিজেনশিপ পাবে। এই ডেটের পর থেকে কারা পাবে সেটা আর্টিকেল 11-তে বলা থাকলো, পার্লামেন্টকে দিয়ে সেই রুলসটা বানানো হবে। কিন্তু এই ডেটের আগে অবধি কি হবে সেটা 5 to 8-এ বলা আছে। ক্লিয়ার এতদূর? তোমরা যখনই, আমি তোমাদের ডিফাইন করলাম যে আমাদের দেশে সিটিজেন আর নন সিটিজেনের কনসেপ্ট আছে, তো এটা তো ক্লিয়ারলি বোঝা গেছে যে সিটিজেন নন সিটিজেন আমরা কাকে বলছি, রাইট? কিন্তু আরো কিছু ওয়ার্ডস রয়েছে, নন সিটিজেনকে তো আমরা এলিয়েন্স বলছি, এটাও মনে রাখবে। আরো কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো তরফ থেকে আমাদের একটু আইডিয়া রাখতে হবে, যাতে আমি নেক্সট যখন আর্টিকেলস গুলো পড়বো তখন যাতে তোমাদের ওয়ার্ডস গুলো নিয়ে প্রবলেম না হয়। ফার্স্ট হচ্ছে মাইগ্রেন্টস। মাইগ্রেন্টস ওয়ার্ডটা তোমরা পুরো সিটিজেনশিপে অনেকবার পাবে। ইমিগ্রেন্ট কথাটা আলাদা, আর মাইগ্রেন্ট কথাটা কিন্তু আলাদা, দুটোকে গুলিয়ে ফেলো না। মাইগ্রেশন এই কনসেপ্ট হচ্ছে যখন দেশ ভাগ হয়ে যায় না, দেশ ভাগ হয়ে যায়, যেমন এখানে আমাদের দেশের সাথে হয়েছে যে আমাদের দেশ ভাগ হয়ে গেছে। হুম, দেশ ভাগের টাইমে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন লোকজন আসে, সেটা তারে নিজ থেকে আসুক, মানে পারমিশন নিয়ে আসুক বা পারমিশন না নিয়ে আসুক, ঠিক আছে? আগেকার টাইমে কি হতো, তারে নিজে চলে আসতো না কত সুন্দর ভাবে। তো এইভাবে যদি বিনা পারমিশনেও যদি আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন কেউ শিফট করছে, তখন তাদেরকে মাইগ্রেন্টস বলে। হুম, মাইগ্রেন্টস বলে। এবার সেটা লিগ্যাল হতে পারে বা ইললিগ্যাল হতে পারে। ইললিগ্যাল মাইগ্রেন্টস এর কনসেপ্ট থাকে একটা, আর একটা লিগ্যালের থাকে। কারণ যে পারমিশন নিয়ে আসবে সে হচ্ছে লিগ্যাল মাইগ্রেন্ট, আর যে পারমিশন না নিয়ে আসবে মানে উইথাউট পারমিশন, তাকে ইললিগ্যাল মাইগ্রেন্টস বলা হয়। মাইগ্রেন্টস মিনিং হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যারা শিফট করছে, নিজের রেসিডেন্স শিফট করছে, ঠিক আছে? মানে আজকে ধরো আমি ইন্ডিয়াতে রয়েছি, আমি নেপালে গিয়ে থাকছি, হুম, বা আমি চায়নায় চলে গেছি, পারমিশন নিয়ে যাই বা না নিয়ে যাই আমি কোনো রকম ভাবে চায়নায় পৌঁছে গেছি, তো আমি মাইগ্রেন্ট করলাম, আমি মাইগ্রেন্টস, ঠিক আছে, ইন্ডিয়া টু চায়নার হলো। এটা তো করলাম মাইগ্রেন্টস এর কনসেপ্ট। এবার আসি মাইনরিটিস। মাইনরিটিস মানে কি? যদি বাংলায় আসি তাহলে এটাকে বলে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে সংখ্যায় কম। এবার সংখ্যায় কম বলতে এরা অনেক রকম ভাবে হতে পারে। একটা তো হয় রিলিজিয়নের বেসিক্সে, একটা হয় ভাষাগত মানে লিঙ্গুইস্টিকের বেসিক্সে। আপাতত এই দুটোই জেনে রাখো। রিলিজিয়নের বেসিক্সে মানে ধরো এইখানে যে পিকচারটা তোমাদের দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাদার মধ্যে একজন কালো বসে আছে। আমি এখানে কোনো রেসিজম করছি না, জাস্ট আলাদা করে আইডেন্টিফাই করছি যে এখানে ধরো সমস্ত জন হিন্দু আর এখানে একজন মুসলিম আছে, একজন মুসলিম আছে, তাহলে এই রিলিজিয়নের বেসিক্সে মুসলিমটা হচ্ছে এখানে মাইনরিটি। মানে একটা গ্রুপ অফ দি পিপলের মধ্যে যারা কম সংখ্যক থাকবে
সেটা ধর্মগত হতে পারে বা ভাষাগত হতে পারে। ঠিক আছে? যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাষাগত দিক থেকে মাইনরিটিস কে পাবে? বাংলা কখনো কি মাইনরিটি হবে? কারণ ওয়েস্ট বেঙ্গলেতে মেন ভাষা বাংলাই। তাহলে স্বাভাবিক অর্থে এখানে মারাঠি হতে পারে। এখানে যেসব ল্যাঙ্গুয়েজেস ইউজেস নেই, বা যারা এখানে বেঙ্গলি বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তারা এখানে মাইনরিটিজ এর মধ্যে পড়বে, কারণ ওরা সংখ্যা লঘু আছে। আমরা যেরকম এখানে সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ, তো আমরা এখানে মেজরিটি, মাইনরিটিতে থাকবো না। আবার তুমি মহারাষ্ট্রে চলে যাও, মহারাষ্ট্রে চলে গেলে আবার আমরা ওখানে মাইনরিটিজ হয়ে যাব। কেন না? ওখানে বেঙ্গলিতে তো কথা হয় না, মারাঠিতে হচ্ছে, ম্যাক্সিমাম মারাঠি। তাহলে আমরা ওখানে হয়ে যাব কি? মাইনরিটিস। তাহলে মাইনরিটিস এর কনসেপ্ট হচ্ছে একটা গ্রুপ অফ দ্য পিপল এর মধ্যে কোনো একজন বা কয়েক কিছু ব্যক্তি আলাদা, সেটা ভাষাগত হতে পারে বা ধর্মগত হতে পারে, যারা সংখ্যালঘু থাকবে, তারাই সেখানকার মাইনরিটিস। ক্লিয়ার? এবারে যাচ্ছি আসল পয়েন্টসে, যেটা সিটিজেনশিপ আর্টিকেল 5 থেকে আমাদের শুরু হচ্ছে। আর্টিকেল 5 to 11 আর্টিকেলস আমাদের, আর এটা কোন পার্টে আছে? পার্ট 2-তে আছে। এটুকু তো সবারই জানো। আর্টিকেল 5 আমাদের কি বলছে? আর্টিকেল 5 ক্লিয়ারলি আমাদেরকে এটা বলে যে যারা আমাদের এখানে ডমিসাইল রয়েছে, যারা আমাদের এখানে ডমিসাইল রয়েছে, এই যে ডমিসাইল রয়েছে, তাদের জন্য কিছু প্রভিশনস রয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু অর দিয়ে দেওয়া, মানে যে কোনো একটা হলেই হবে। এই যে নিচে তিনখানা দেখো পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা ওর কাছে থাকলেই সে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে যাবে। ভালো করে বুঝবে, আর্টিকেল 5 to 8 আমাদেরকে কিন্তু কি বলে, যে 26শে জানুয়ারি 1950-র মধ্যে মধ্যে মানে আপ টু কারা সিটিজেনশিপ হবে। এই ডিসিশনটা কখন নেওয়া হচ্ছে? না, যখন আমাদের অ্যাডপশন হয়ে গেছে 1949-এ, তখন আমরা একটা ভাবছি যে আমাদের দেশে যারা যেসব ব্যক্তিরা বসে আছে, তো বিভিন্ন টাইপের ব্যক্তিরা বসে আছে, কোথা থেকে এসেছে না এসেছে আমরা কিছুই জানি না, তো আমরা কোন বেসিসে তাদেরকে সিটিজেনশিপটা দেব, সেটা আর্টিকেল 5 to 8 দেওয়া আছে। তো প্রথম আর্টিকেল যেটা আমাদের 5, সেটা বলছে যে ভাই, যে ব্যক্তিরা অলরেডি আমাদের দেশে অবস্থান করছে, মানে ডমিসাইল আছে। ডমিসাইল কথাটার মানে কি? যারা অলরেডি অবস্থান করছে আমাদের দেশে, রেসিডেন্স রয়েছে। অবস্থান মানে রেসিডেন্স রয়েছে, ওদের ঘর রয়েছে। হুম, আমাদের ঘরে মানে আমাদের দেশে ঘর করে রয়েছে, ডমিসাইল রয়েছে আমাদের দেশে। সেসব ব্যক্তিরা, তাদের তাদের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা দেখা হবে। না তো তারা ইন্ডিয়া টেরিটরিতে জন্মগ্রহণ করেছে, বা তাদের পেরেন্টসরা করেছে, হুম, বা তারা পেরেন্টসরা করেছে, বা কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, মানে 1950-তে আমাদের কমেন্সমেন্ট হয়েছে, তার মিনিমাম 5 বছর আগে, তার মিনিমাম 5 বছর আগে তারা আমাদের দেশে চলে এসেছিল, বা সে 5 বছর আগে থেকে আমাদের দেশে রয়েছে, রেসিডেন্ট করছে। কি বললাম? এক হতে পারে তারা জন্মগ্রহণ করেছে, বার্থ হলো, হুম, না তো তাদের প্যারেন্টস করেছে, হলো, আর না হলে 1950-র আগে থেকে ওরা 5 বছর ধরে আমাদের দেশেই রয়েছে। মানে রেসিডেন্ট তো ওরা রয়েছে বর্তমানে, মানে তখনকার টাইম রেসিডেন্ট তো রয়েছে, সেটা 5 বছর আগে থেকে হতে হবে। মানে জাস্ট 2 বছর আগে রেসিডেন্ট নিয়ে রয়েছে এরকম ব্যক্তি কিন্তু সিটিজেনশিপ পাবে না। বোঝা যাচ্ছে? যদি কেউ জন্মগ্রহণ করে থাকে দেশে, তাহলে বাকি দুটো তার না ফুলফিললেও চলবে, মানে জাস্ট এই প্রথমটা দেখেই ওকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। ফার্স্ট এডটা যদি করে যায়, যদি না করে তাহলে সেকেন্ড এডটা দেখা হবে। সেকেন্ড এডটাও যদি না হয় তাহলে থার্ড এডটা দেখা হবে। বা তিনটের মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে সে পাবে না। সিম্পল হলো জিনিসটা কোথাও। তাহলে এটা কাদের জন্য? আর্টিকেল 5টা কাদের জন্য? যারা ডমিসাইল আছে, মানে যারা দেশে অবস্থান করছে, রেসিডেন্ট রয়েছে। আর্টিকেল 5টা তাদের জন্য এখানে কন্ডিশনস দিচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে কন্ডিশনস। তাদের জন্য কন্ডিশনস দিয়ে দিল যে ভাই, তোরা দেশে রয়েছিস, অবস্থান করছিস, তোদের জন্য এই এই কন্ডিশন আছে, ফুলফিল যদি করতে পারিস তাহলে সিটিজেনশিপ পাবি, নাহলে পাবি না, কোর্ট এখান থেকে। জিনিসটা কিছুটা এরকম। ক্লিয়ার? এবার চলো আর্টিকেল 6-এ। আর্টিকেল 6 তাদের কথা বলে যারা পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে এসেছে। স্বাভাবিক, কিছুক্ষণ আগেই গল্পটা বললাম
যে দেশ ভাগের পর অনেক এরকম ব্যক্তিরা রয়েছে যারা পাকিস্তানে অবস্থান করছিল। দেশ ভাগ হয়ে যাওয়ার পর ওদের ফুল মানে মনে হয়েছে যে না ভাই, আমাকে তো ইন্ডিয়াতে থাকতে হবে, আমি হিন্দু আছি বা আমার ইন্ডিয়াকে বেশি পছন্দ। তো সেই ইন্ডিয়াতে চলে এসেছে। এবার ইন্ডিয়াতে চলে আসা ব্যক্তি, এবার তার কি হবে, তার সিটিজেনশিপের কি হবে? তো সেটা আমাদের আর্টিকেল 6 বলছে। তাহলে আর্টিকেল 6 তাদের জন্য যারা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, মাইগ্রেট ফ্রম পাকিস্তান, এইটুকু মনে রাখবে। ওকে, তো যারা এসেছে তাদের জন্য এবার কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। প্রথম কথা হচ্ছে, কন্ডিশনে একটা কম্পালসারি আছে, সেটা হচ্ছে কি না, তাদেরকে অথবা তার প্যারেন্টস কে অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস কে, কি বললাম, না তো সে যে এসেছে ইন্ডিয়াতে, বা তার যে প্যারেন্টস রয়েছে সে, বা তার গ্র্যান্ড প্যারেন্টস, যে কোনো একজন পূর্বপুরুষের মধ্যে যে কোনো একটা আমাদের এই ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতে হবে। এটা হচ্ছে কম্পালসারি। এই বক্সটা যেটা আমি লিখেছি এখানে, এটা হচ্ছে কম্পালসারি। এটা কোনো অরের কনসেপ্ট নেই, ওকে হতেই হবে। যখন পাকিস্তান থেকে আমাদের দেশে কেউ আসছে, তাহলে স্বাভাবিক ওকে সিটিজেনশিপ আমরা কেন দেবো, ও তো পাকিস্তান থেকে আসছে না। এই কারণে এইটা কিন্তু ওর কাছে কম্পালসারি আছে। হলো। এবার একটা কেস হয় যে একটা ডেট আছে, দেখবেন 19 জুলাই 1948। এই ডেটটার আগে যারা মাইগ্রেট করেছে মানে এসেছে আমাদের দেশে, তাদের জন্য একরকম প্রভিশন। আবার যারা এর পরে মাইগ্রেট করেছে তাদের জন্য আলাদা প্রভিশন। এবার কথা হচ্ছে, একটা ডেটের উপর বেস করে আলাদা আলাদা প্রভিশন কেন? এই ডেটের কি মহাত্মা রয়েছে? তাহলে বলি, দেখো, যখন আমাদের 1947-এ দেশ ভাগ হয়, তা স্বাভাবিক অর্থে আমাদের এখানে বহু পরিমাণ মাইগ্রেশনস হয়েছে। মাইগ্রেশনস মানে কিছুক্ষণ আগেই বলেছি। হুম। তো বহু পরিমাণে কি মাইগ্রেশনস হয়েছে, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে বারবার লোকেজন কি করেছে, যাতায়াত করেছে। যে আজকে ইচ্ছে করছি ইন্ডিয়াতে, কয়েকদিন পর মনে হচ্ছে না না পাকিস্তানই ভালো ছিল, পাকিস্তানে গিয়ে আবার ভাবছে না না ইন্ডিয়া ভালো ছিল। তো বহু পরিমাণ কি হচ্ছে, মাইগ্রেশন চলছে। আর এই মাইগ্রেশন যে হচ্ছে, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কোনো রকম নথিভুক্ত নেই। কারণ সদ্য তখন আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর আমাদের এখানে কোনো রেজিস্ট্রেশনের কনসেপ্ট ছিল না, যে কারা কারা যাচ্ছে আর কারা কারা আসছে, যেটা বর্তমানে আমাদের ভালো রকম থাকে। এই জন্য ভিসা সিস্টেম রয়েছে আমাদের দেশে বা যে কোনো দেশে। ভিসাটা কি একটা একরকম নথিভুক্তই না, যে কতজন যাচ্ছে আসছে, এগুলো একটা কনসেপ্ট আমাদের কাছে রয়েছে। তখন তো জাস্ট 1947 আমরা জাস্ট স্বাধীনতা পেয়েছি। তো ওই মুহূর্তে তো আমাদের কিছু নেই যেখানে আমাদের ডেটা কালেক্ট করে রাখার ব্যাপার থাকবে। তো লোকজন নিজের ইচ্ছে মতন করে এক দেশ থেকে আরেক দেশে নাচানাচি করছে। হুম। এখানের ভাষায় সেটাকে মাইগ্রেশন বলছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আসছে। এবার কথা হচ্ছে, এই যে 19 জুলাই 1948-এ আমাদের দেশে একটা পারমিট রুল জারি হয়। এই পারমিট রুলটা ছিল, এই পারমিট রুলটা ছিল যেটা এখনকার টাইমে ভিসা, সেটা তখনকার টাইমে একটা পারমিট রুল সিস্টেম আনা হয়, যেখানে বলা হয় যে দেখ ভাই, তোকে অন্য দেশে যেতে গেলে এখানে লেখাতে হবে। এবার নথিভুক্ত করা স্টার্ট হলো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? পারমিট রুল রাখা হলো মানে, এবার কেউ যদি পাকিস্তান থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে চায়, ইন্ডিয়ার যে কোনো ব্যক্তি, সে হয়তো পাকিস্তান যেতে চাইছে বা কোনো পাকিস্তানি ব্যক্তি ইন্ডিয়াতে আসতে চাইছে, দু রকম ব্যক্তিকেই এবার পারমিট দরকার। পাকিস্তান যেতে গেলেও দরকার, আবার ইন্ডিয়াতে আসতে গেলেও দরকার। এই পারমিট সিস্টেম চালু হলো এই ডেটে, 19 জুলাই 1948। এবার দেখার বিষয় হচ্ছে যে পারমিট রুল চালু হওয়ার পর কারা কারা আমাদের দেশে এসে বসে আছে, আর পারমিট রুল চালু হওয়ার আগে কারা এসে গেছিল। এই দুটোর উপর বেস করে আলাদা আলাদা প্রভিশনস বানানো হলো। কি করা হচ্ছে, প্রথম কথা, যারা 19 জুলাই 1948 এর পরে এসেছে, 19 জুলাই 1948 এর পরে এসেছে, তারা পারমিশন নিয়ে এসেছে। সরি, পরেরটা নিচে আছে, পরে এসেছে, তারা তো পারমিশন নিয়ে এসেছে, যেহেতু পারমিট রুল চালু হয়ে গেছিল অলরেডি, রাইট? কিন্তু মুশকিল হচ্ছে, পারমিট রুলের আগে যারা এসেছে তাদের তো কোনো রকম প্রভিশনস ছিল না পারমিট রুলে। তো ওরা তো আগে চলে এসেছে। তাদের জন্য এটা বলা হলো যে ভাই, তখন তাদেরকে একটা পারমিট লাগবে।
কিসের পারমিট? তারা যখন এসেছে দেশে 6 মান্থস মিনিমাম তাদেরকে স্টে করতে হবে। 6 মান্থস স্টে করে তাদেরকে অ্যাপ্লিকেশনস দিতে হবে যে ভাই আমার ইন্ডিয়া সিটিজেনশিপ দরকার। অ্যাপ্লিকেশনস দিতে হবে যে আমার ইন্ডিয়া সিটিজেনশিপ দরকার। তারপর আমাদের দেশের এখানে গভর্নমেন্ট যারা রয়েছে, গভর্নমেন্ট অফিসার্সরা ভাববে, যদি দেওয়া যায় তাহলে দেবে, আর সেটা তাদের উপর ডিপেন্ড করছে তারা দেবে কি দেবে না। কিন্তু এই সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে যেতে হবে, তাহলে ওরা সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারবে, না হলে পারবে না। ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউটস? নেক্সট হচ্ছে আর্টিকেল 7। এবার এখানে একটা প্রবলেম। কিরকম? এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের দেশে যারা অলরেডি স্টে করছিল তাদের সিটিজেন নিয়ে আমাদের কথা হলো যে তারা কি করে সিটিজেনশিপ পাবে। আবার যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসছিল বা এসেছিল সেই সব ব্যক্তিরা কি করে সিটিজেন পাবে সেটাও আমরা দেখে নিয়েছি। তাহলে দুটো কন্ডিশন তো এখানে আমরা দেখে নিলাম। তৃতীয় কন্ডিশন হচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে না, যারা প্রথমে তো ভাবলো যে আমরা তো ভাই মুসলিম আছি বা আমরা পাকিস্তানকে বেশি প্রেফার করছি ইন্ডিয়াকে নয়, তো আমি পাকিস্তানে যাব। তো পাকিস্তানে চলে গেল। পাকিস্তানে থেকে ওরা বুঝতে পারলো যে না ভাই, আমরা যে দেশ ভেবেছিলাম ওই দেশ তো পাকিস্তান নয়, এখানে তো ভালো রকম প্রবলেমস রয়েছে, এখানে তো থাকা সম্ভবই না, তার থেকে তো ইন্ডিয়া অনেক বেটার ছিল। পরে ওদের মনে হওয়াতে ওরা ইন্ডিয়াতে আবার এসে স্টে করা স্টার্ট করে দেয়। তাহলে ওইসব ব্যক্তির কি হবে সিটিজেনের? ওরা কি সিটিজেনশিপ পাওয়ার যোগ্য? ওদের কি দেওয়া হবে কি দেওয়া হবে না? এইটা আমাদের আর্টিকেল 7 বলছে। এই জন্য বলেছে মাইগ্রেন্টস টু পাকিস্তান প্রথমে হয়, দেন ওরা আবার রিটার্ন টু ইন্ডিয়া বিফোর 26 জানুয়ারি। মানে ওদেরকে এই যে গেছিল পাকিস্তান, তারপরে যে এসেছে সেই ডেটটা যেন 26 জানুয়ারি 1950-এর আগে হয়। কারণ এই ডেটের পর থেকে যারা ইন্ডিয়াতে ঢুকছে তারা কিন্তু এই আর্টিকেলস গুলোর আন্ডারে পড়বেই না, তারা পড়ে যাবে পার্লামেন্টের আনা নতুন আইনের আন্ডারে। যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে এই ডেটের পরে কারা কারা দেশে এসেছে তাদের প্রভিশনস বানাবে পার্লামেন্ট। ঠিক আছে? তাদের প্রভিশনস বানাবে পার্লামেন্ট। এটা আর্টিকেল 11-এই বলা আছে। এবং পার্লামেন্ট তার দরুন কিন্তু নিয়েও চলে এসেছে অ্যাক্ট, সেই অ্যাক্টের দরুন তাদেরকে এবার অ্যাপ্লিকেশনস দিতে হবে এই ডেটের পর থেকে হলে। তাহলে আর্টিকেল 7 তখনই কাজ করবে যদি সেই ব্যক্তিটা ইন্ডিয়াতে ফেরত 26 জানুয়ারির আগেই চলে এসে থাকে। এইটুকু তো ক্লিয়ার? তাহলে একজন ব্যক্তি পাকিস্তানে গেল এবং সেটাও 26 জানুয়ারি 1950-এর আগেই ইন্ডিয়াতে চলে এলো, তার সিটিজেনের কথা আর্টিকেল 7 আমাদের বলছে। কি বলছে? পাকিস্তানে যখন ও গেছিল, যদিও 1 মার্চ 1947 এর পরে গিয়ে থাকে, আফটার 1 মার্চ 1947। এবার তোমরা বলবে এই ডেটের আবার কি মূল্য রয়েছে, 1 মার্চের কথা কেন বলা হচ্ছে? 1 মার্চ 1947, এক সেকেন্ড। 1 মার্চ 1947, ভালো করে বুঝতে পারছো যে আগস্টে আমাদের স্বাধীনতা হতে চলেছে, আমরা স্বাধীনতা পেতে চলেছি। এবং 1 মার্চেরই একটা ডেট ডিক্লেয়ার করে দিয়েছে কোথাও গিয়ে। এই মার্চ মাস থেকেই আমাদের আইডিয়া হয়ে গেছিল যে আমাদের এবার কয়েক মাসের মধ্যেই আমাদের দেশ ভাগ হতে চলেছে। ঠিক আছে? তো দেশ ভাগ হওয়ার কনসেপ্টটা এই ডেট থেকে লাগু হয়ে গেছিল, মানে লাগু বলতে জেনে গেছিল সবাই যে আমাদের দেশ ভাগ হতে চলেছে। এই কারণে এই ডেটের পর থেকেই বেশিরভাগ করে মাইগ্রেশনস হয়, যারা ম্যাক্সিমাম পাকিস্তানে পলায়ন করে। ইন্ডিয়া পছন্দ ছিল না হয়তো, তো পাকিস্তানে পলায়ন করে গেছিল। পরে গিয়ে তারা আবার ইন্ডিয়াতে ফেরত আসে, সেটা পরের ঘটনা। তো এই ডেটটাকে এই জন্য হাইলাইট করা হয় যে এই ডেটের পরে যারা পাকিস্তানে চলে গেছিল এবং 26 জানুয়ারি 1950-এর আগে আমাদের দেশে আবার ফিরে চলে এসেছে, তাদের জন্য আমাদের একটা রেগুলেশনস আনছি। কি না, তারা যখন দেশে এসেছে তাদের একটা 6 মান্থসের স্টে দরকার, দেন ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে নিজেদের।
নিজেদেরকে রেজিস্টার করে নিতে হবে, অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে, অ্যাপ্লিকেশন যদি ওদের মঞ্জুরি হয়ে যায় তো দেন ওরা সিটিজেনশিপ পেয়ে যাবে। আর যদি সেখানে মঞ্জুরি না হয় তাহলে যেখান থেকে এসছে সেখানে ওদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এই জন্য এখানে এই 6 মান্থসে কথা বলা হয়েছে। ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় যদি আমি বলি 5 to 8 আর্টিকেলটা খুব একটা ইম্পর্ট্যান্ট রাখে না সিটিজেনশিপে। কেন রাখে না? কারণ স্বাভাবিক অর্থে এই ডেট গুলো মানে এই আর্টিকেলস গুলো ডিপেন্ড করছে আপ টু 26 জানুয়ারি অব্দি, 26 জানুয়ারি 1950। মানে এই ডেটের আগে অব্দি কারা কারা সিটিজেন্স থাকবে তাদেরকে নিয়ে কথা বলছে। তার মানে বর্তমানে কিন্তু এই 5 to 8 এর কোনো অস্তিত্ব নেই। বর্তমানে 5 to 8 এর কোনো অস্তিত্ব নেই, তো এই কারণে 5 to 8 খুব একটা ইম্পর্টেন্স রাখে না। কিন্তু যেহেতু তখনকার টাইমে রাখছিল এই জন্য আমাদের কনস্টিটিউশনেও আছে আর আমরাও পড়ছি। ঠিক আছে? কিন্তু পারমিট রুল সিস্টেমটা যেটা আমি তোমাদের বললাম সেই ডেটটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে? মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এমনটা নয় যে সবটাই ভাও। আচ্ছা, তো এবার কন্ডিশনটা আমি একটু বলি। তো এতক্ষণ আমরা জানলাম যে ইন্ডিয়াতে যারা স্টে করছে তাদের জন্য একরকম প্রভিশনস ছিল, পাকিস্তান থেকে যারা এসেছে তাদের জন্য একরকম কন্ডিশনস ছিল যে তারা কি করে পাবে, যারা ফেরত চলে গেছিল আবার ফিরে এসেছে, হ্যাঁ, ঘরের গরু ঘরে ফিরে এসেছে এরকম কনসেপ্ট যেটা, তাদের জন্য আলাদা প্রভিশনস। তো এই 3 ধরনের ব্যক্তির জন্য তো আমরা দেখলাম যে কি কি প্রভিশনস রয়েছে। 5, 6, 7 তিনটে প্রভিশনস পড়ে নিলাম, এবার হচ্ছে 8। 8-এ কি বলছে? যে কিছু কিছু এরকম ব্যক্তি ছিল না যারা স্বাধীনতার টাইম থেকে বাইরে ছিল, সেটা দেশের স্বাধীনতার জন্য হতে পারে বা নিজের কোনো পার্সোনাল কাজের জন্য হতে পারে, তো তারা বাইরে ছিল। তো ওই টাইমে যখন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন ওরা বাইরেই রয়ে গেছে। পরে যখন ওরা আবার দেশ থেকে বাইরের থেকে এখানে ফিরছে, তারা কিন্তু ইন্ডিয়ার সিটিজেনই ছিল তখন ওই টাইমে। মানে কখনকার কথা বলছি, 1947-এর আগের কথা বলছি। ওই টাইমে ওরা চলে গেছিল, বাট চলে যাওয়ার আগে তো ইন্ডিয়ারই ছিল না, ইন্ডিয়ার ব্যক্তি বাইরে গেছে। দেন ওরা থেকে অনেক বছর পর আবার ফেরত আসছে ইন্ডিয়াতে। তো তাদের সিটিজেনশিপের কথা কি হবে সেটা আমাদের আর্টিকেল 8 বলবে। এখানে কিছুই না, এখানে যে ব্যক্তিটা ইন্ডিয়াতে ফেরত আসছে আবার তার কিছু কন্ডিশনস দেখা হবে। না তো সে নিজে বর্ন করেছিল, বর্ন ইন ইন্ডিয়া, সে নিজে হতে পারে, আইদার তার প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস, আইদার তার প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস কি জন্মগ্রহণ করেছিল। পূর্বপুরুষের কোন কাউকে আমাদের দেশের মাটিতে জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে? যদি সেটা প্রুফ করা যায় বা প্রুফ করতে পারে যে ও জন্মগ্রহণ করেছিল অথবা তার মা বাবা বা তার ঠাকুরদা ঠাকুমা, তাহলে সে এখানে সিটিজেনশিপ পেয়ে যাবে। এটা আমাদের আর্টিকেল 8 বলছে কাদের জন্য? আউটসাইডারদের জন্য, আউটসাইডে যারা ছিল তাদের জন্য। ক্লিয়ার? আর্টিকেল 8 গেল। এবার হচ্ছে আর্টিকেল 9। তোমরা অনেকজনই হয়তো শুনে থাকবে যে আমাদের দেশ সিঙ্গেল সিটিজেনশিপের প্রেফারেন্স দেয়। এবার এই সিঙ্গেল সিটিজেনশিপের কথাটা কোথা থেকে এসেছে? স্বাভাবিক অর্থে আমাদের আর্টিকেল 9 থেকে এসেছে। সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট হচ্ছে যে আমাদের দেশ কখনোই দ্বৈত নাগরিকত্ব স্বীকার করবে না। আজকে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যদি ইউএসএ সিটিজেনশিপ নিয়ে নিই, যেদিন আমি ইউএসএ সিটিজেনশিপ নেব সেই মুহূর্তেই কিন্তু আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেলড হয়ে যাবে, অটোমেটিকলি ক্যান্সেলড হয়ে যাবে। এটা কেউ অ্যাপ্রুভ করবে বা কেউ করবে তারপরে ক্যান্সেল হবে তা কিন্তু নয়, অটোমেটিক্যালি ক্যান্সেলড হয়ে যাবে। কেন না? আমাদের কনস্টিটিউশনেই বলা আছে যে যে কোনো ব্যক্তি যখনই কোনো ফরেন কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে নেবে, অ্যাকোয়ার করবে, সেই অ্যাকোয়ারিং করার টাইমের পর থেকেই তার ইন্ডিয়া সিটিজেনশিপ কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য আমাদের দেশ সিঙ্গেল সিটিজেনশিপের দেশ। ক্লিয়ার? এবার হচ্ছে আর্টিকেল 10। আর্টিকেল 10 আমাদের কি বলছে? ধরো কেউ সিটিজেনশিপ পেয়ে গেছে, সিটিজেনশিপ পেয়ে গেছে কার দরুন? 5, 6, 7, 8 এসের দরুন। কারণ আর্টিকেল 9 তো আমরা পড়েই ফেললাম সিঙ্গেল সিটিজেনশিপ, তো সেটা তো কোনো অ্যাকোয়ারিং এর কনসেপ্ট ছিল না। 5, 6, 7, 8 এই চারটেই হচ্ছে অ্যাকোয়ার করা, সিটিজেনশিপ কিভাবে অ্যাকোয়ার করতে পারবে।
বিফোর 26 জানুয়ারি 1950। তো এইটা আমাদের 4টে আর্টিকেল বলছে। তো এই 4টে আর্টিকেল ধরুন তো সিটিজেনশিপ ধরো পেয়ে গেছে। এবার সিটিজেনশিপ পেয়ে যাওয়ার পর ওরা ভাবছে যে বাহ, আমি তো সিটিজেনশিপ পেয়ে গেছি। এবার সে হয়তো পাকিস্তান থেকে আসা ব্যক্তি ছিল বা আফগানিস্তানের কনসেপ্ট ছিল বা কিছু একটা এরকম কাজ করেছে যেটা আমাদের দেশে করা বারণ আছে। কোন রকম অ্যান্টি সোশ্যাল কাজ করেছে, অ্যান্টি ন্যাশনাল কাজ করেছে, যেটা দেখে ওকে দেখে মনে হয় যে সিটিজেনশিপ একে দেওয়াটা ঠিক হয়নি। এরকম একটা কনসেপ্ট। মানে ক্রিমিনাল কনসেপ্টটা আলাদা, কিন্তু সিটিজেনশিপ হওয়ার পর অ্যান্টি ন্যাশনাল যদি কাজ করেও করে, তাহলে কিন্তু পার্লামেন্ট তার সিটিজেনশিপ নিয়ে নিতে পারে। শুধু এই 4টে আর্টিকেলের দরুন পাওয়া সিটিজেনশিপের কথাই শুধু বলা হচ্ছে না, যে কোনো যে কোনো প্রভিশনস এর দরুন যে সিটিজেনশিপ পেয়েছে, সেটা পার্লামেন্টের বানানো অ্যাক্ট থেকেই পাক বা এই 4টে আর্টিকেলের থেকেই পাক, যে আর্টিকেল থেকেই ও পাক না কেন, যদি কোনো রকম অ্যান্টি সোশ্যাল কাজ করে, টেরিজমের কাজ করে, অ্যান্টি সোশ্যাল কাজ, অ্যান্টি ন্যাশনালের কোনো কাজ কনসেপ্ট থাকে, পার্লামেন্টের উপরে দায়িত্ব আছে যে ভাই ওর সিটিজেন তুই নিয়ে নিতে পারবি। মানে কেউ সিটিজেনশিপ পেয়ে গেল মানে এই নয় যে ওর থেকে আর সিটিজেনশিপ কেউ কেড়ে নিতে পারবে না। এই কেড়ে নেওয়ার ক্ষমতাটা কার কাছে দিয়েছে? পার্লামেন্টের কাছে দিয়েছে। কারণ স্বাভাবিক অর্থে কনস্টিটিউশন মেকারসরা অতদিন অব্দি তো থাকবেন না। তো এই ওনাদের কাজ হয়ে যাওয়ার পর সমস্ত দায় দায়িত্ব কার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল? পার্লামেন্টের উপরে। তো এই জন্য সিটিজেনশিপ নেওয়ার ক্ষমতাও পার্লামেন্টের হাতেই আছে। ও যখন খুশি এই কাজটা করতে পারে। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 11 এবং সিটিজেনশিপের যে 5 to 11 এর কনসেপ্টের লাস্ট আর্টিকেল। আর্টিকেল 10 অব্দি আমরা দেখলাম যে একরকম প্রভিশনস দিয়ে রেখেছে কারা? কনস্টিটিউশন মেকারসরা। যারা কনস্টিটিউশন বানাচ্ছিলেন তাদের কাজকর্ম ছিল 5, 6, 7, 8, 9, 10। হুম, 9, 10। এবার 11টা উনি মেকার্সরা বলে দিলেন যে আর্টিকেল 11 এর দরুন পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে, এই পাওয়ার দেওয়া হচ্ছে যে ভাই 26 জানুয়ারি 1950 কারা সিটিজেন হবে বা যারা 1950 পর থেকে দেশে ফিরবে, দেশে আসবে, তাদের সিটিজেন কি হবে, আদৌ কি তারা সিটিজেন পাবে, আদৌ কি তারা সিটিজেনের যোগ্য, সেটা কে ডিসাইড করবে? সেটা ডিসাইড এবার থেকে পার্লামেন্ট করবে। এই পাওয়ারটা আর্টিকেল 11 এর দরুন পার্লামেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। কোন ডেটের পর থেকে? ডেটটা ম্যাটার করছে এখানে, যে 26 জানুয়ারি 1950। এই ডেটের পর থেকে কার পাওয়ার? পার্লামেন্টের পাওয়ার। এবার পার্লামেন্ট সমস্ত কিছু দেখবে, কারণ মেকারসদের কাজ এখানেই শেষ। মেকারসরা যা করতে পারতো করে দিয়েছে, আর কিছু করার নেই ওদের। তো আর্টিকেল 11 তো তাকে দিয়ে দিল পাওয়ার পার্লামেন্টে। তো পার্লামেন্টের এবার কাজ কি? পার্লামেন্টের কাজ যে দায়িত্বটাকে ঠিকঠাক ভাবে পালন করতে হবে, যে দায়িত্বটা মেকারসরা তাকে দিয়েছে, তো পার্লামেন্ট পালনও করেছে। 1950 পর থেকে 1950 কারা কারা হবে, কারা কারা হবে এই কনসেপ্টে, যে 1950 পরেও তো কেউ না কেউ দেশে আসবে রে বাবা, এমনটা তো নয় যে দেশে আর কেউ আসবে না। 1950 আগেই যা দেশে এসেছে আর তো কেউ আসবে না এমন তো নয়, এখনো আসছে, তখনও এসেছিল। তো 1950 পর থেকে যারা আসবে তাদের সিটিজেনশিপ ডিসাইড করবে হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা পার্লামেন্ট তার অ্যামেন্ডমেন্টের থ্রু নিয়ে এসেছে। 1955 থেকে লাগু হওয়া 6টা কন্ডিশনস, এই 6টা কন্ডিশনস এর উপর বেস করে 1950 পর থেকে আসা ব্যক্তিদের সিটিজেনশিপ ডিসাইড হবে। ক্লিয়ার হলো? এই 6টা কন্ডিশনস কে পড়ে ফেললেই কিভাবে অ্যাকোয়ার করা পসিবল সিটিজেনশিপ সেটা জানা যায়। মানে বর্তমানেও ধরো আজকের দিনে ধরো কেউ ইউএসএ থেকে এসেছে, ইউএসএ থেকে ইন্ডিয়াতে এসেছে এই ধারণা নিয়ে যে আমি ইন্ডিয়াতে সিটিজেনশিপ নেব, তখন তাকে কিন্তু এই কন্ডিশনস গুলোই দেখতে হবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে 5 to 8 আর্টিকেল বর্তমানে কোনো কাজে আসে না, সেটা ওই 1950-এর আগেকার ঘটনা, ওই টাইমই হয়ে গেছে। 50-এর পর থেকে এগুলো আর কোনো ভ্যালু নেই। কিন্তু এইটা হচ্ছে এখন অব্দি এর ভ্যালু রয়েছে। মানে বর্তমানেও যদি কেউ সিটিজেনশিপ নিতে চায়, তাকে এগুলোর উপর বেস করেই নিতে হবে। ওকে, যেটা ইম্পর্টেন্টও আর পরীক্ষায় আসার মতন। যেটা আমাদের নেক্সট দিনের পয়েন্ট।
ঠিক আছে, নেক্সট দিন আমরা এই 1 বাই 1 এগুলোকে পড়বো, প্লাস টার্মিনেশনের কনসেপ্টে যাব। টার্মিনেশন মানে কিছুক্ষণ আগেই আমি বললাম যে যেরকম অ্যাকোয়ার করার নিয়ম আছে, এগুলো কি অ্যাকোয়ার করার নিয়ম তো, এই 6টা যে দেখতে পাচ্ছ এগুলো তো অ্যাকোয়ার করা, যে সিটিজেনশিপ কি করে অ্যাকোয়ার হবে। তেমনি টার্মিনেশনেরও কিছু প্রভিশনস রয়েছে, যে কখন কখন দেশের মনে হবে বা দেশের গভর্নমেন্ট এরকম মনে হতে পারে যে তোমার সিটিজেনশিপ তোমার থেকে নিয়ে নিতে পারে। এমন কি কাজ করলে টার্মিনেট হওয়া যায়। তো সেটারও 3টে কন্ডিশনস রয়েছে। তো নেক্সট দিন আমরা সিটিজেনশিপকে কভার করে পুরোপুরি কমপ্লিট করে দেবো। কারোর কোনো ডাউটস পুরো ক্লাসে? রত্না দে কি আজকে ফার্স্ট ক্লাস? হ্যাঁ ম্যাম, আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, ক্লাস কেমন লাগলো, ঠিকঠাক বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। টেলিগ্রাম গ্রুপে ঢুকেছো? হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে। গুড, ওখানে দেখবে ইকোনমি পলিটি সমস্ত টপিক ওয়াইজ দেওয়া থাকবে। হুম, তোমার কাজ থাকবে যে যেদিন যেটা তোমার মনে হবে, আজকে ধরো তোমার হিস্ট্রি পড়তে ইচ্ছে করছে, তো তুমি হ্যাঁ, হিস্ট্রি সমস্ত ক্লাসগুলো দেখে ফেলবে। মানে যেদিন হিস্ট্রি দেখবে তো শুধু হিস্ট্রিই দেখবে, অন্য কোনো সাবজেক্ট দেখবে না, তাহলে তুমি জিনিসগুলো ঠিকঠাক ভাবে পড়তে পারবে। একসাথে সবকিছু খেতে যেও না, প্রবলেম হয়ে যাবে। হিস্ট্রি বা জিওগ্রাফি যে সাবজেক্টটি তোমাদের চুজ হয় ওই দিনে দেখে ফেলবে পরপর। ইকোনমির ঠিক ক্ষেত্রে আছে। আমি বলবো, ইকোনমিটা ফার্স্ট তুমি যাবে হচ্ছে ন্যাশনাল ইনকামে, তারপরে যাবে ইনফ্লেশন। দেখবে রিসেন্টলি ইনফ্লেশন ওদের হয়েছে, ন্যাশনাল ইনকাম আর ইনফ্লেশন কভার হয়ে গেলে ফার্স্ট ক্লাস দেখবে সেক্টর আছে, সেক্টরস বলে, এই সেক্টরটা দেখে ফেলবে। যা যা হয়েছে তার মধ্যে এই 3টেটা তুমি দেখে ফেলবে আগে। আজকে যেরকম পলিটিতে তুমি সিটিজেনশিপ পড়লে, তার আগে ওদের মেকিং মেকিং অফ দি কনস্টিটিউশন দেখবে ফার্স্ট ক্লাস হয়েছে, ওটা ফার্স্ট দেখবে। তারপর প্রিয়াম্বল দেখবে। হুম, তারপর পার্টস এন্ড শিডিউল দেখবে, পার্টস এন্ড শিডিউল দেখবে। এইগুলো দেখা হয়ে যাওয়ার পর তারপর তোমার যদি ইচ্ছে করে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইউনাইটেড এগুলো দেখার, তাহলে দেখলে। বাট এইগুলো আমি যেটা হাইলাইট করে দিচ্ছি, এগুলো থেকে এক্সামসে কোশ্চেন্স আসে, তো এই জন্য তোমাকে হাইলাইট করে বলে দিচ্ছি এগুলো আগে প্রেফার করবে। ওকে, ঠিক আছে। চলো। তো সুরজিৎ কোন তো আনমিউট করো নিজেকে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, তো আজকে ক্লাস বোঝা গেল? ম্যাডাম একটা ডাউট ছিল। তো সেটা কখন বলবে? ম্যাডাম বলছিলাম যে কোন মানে কে মাইনরিটিস হবে তাহলে এট এ টাইম তাকে কোনটা থেকে বিচার করা হবে, রিলিজিয়ান না লিঙ্গুইস্টিক, কোনটা থেকে? ডিপেন্ড করছে কেন মাইনরিটি ডিসাইড করা হচ্ছে। যদি এখানে কোনো গভর্নমেন্টের আনা স্কিমের উপর ডিপেন্ড করে কোনো মাইনরিটিস ডিসাইড হয়, যে ওখানে মাইনরিটিস কি হিসেবে ডিসাইড হচ্ছে, কি অ্যাক্ট এসেছে, সেই অ্যাক্ট কোনো তো পার্সপেক্টিভে এসেছে না মাইনরিটিসটা, তো সেখানে বলাই থাকে যে মাইনরিটিসটা কোন বেসিক্সে ওরা বলছে। ঠিক আছে, মাইনরিটিসটা ম্যাক্সিমাম কাস্টগতই হয়, যে কোনো অ্যাক্ট বা প্রভিশনস ওয়াইজ কাস্টগত মাইনরিটিস দেখা হয়। এবার অনেক জায়গায় এরকম থাকে যে ফান্ডামেন্টাল রাইটসেও অনেক সময় রয়েছে, দেখবে ওখানে মাইনরিটিস বলে আলাদা করে রাইটস দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের। তো সেখানটায় মেনলি মাইনরিটিস বলতে ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কথাই কিন্তু ওখানটায় বলা থাকে। কেন বলছি, মাইনরিটিস এর কথাটা, এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিং আমাদের কনস্টিটিউশনে কিন্তু ডিফাইন করা নেই, যে কারণে মাইনরিটিসটা ডিপেন্ড করছে গভর্নমেন্ট যে একটা আনছে সেটা কোন পার্সপেক্টিভে এনেছে। হতে পারে কোনো কাস্টের বেসিক্সে এনেছে, যারা যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে বা যারা যারা শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট রয়েছে তারা মাইনরিটিস রয়েছে ওখানে, তো তাদেরকে এখানে প্রোটেক্ট করার জন্য আনা হচ্ছে কোনো আইন। তাহলে তাদেরকে বোঝাবে, তখন রিলিজিয়ান পার্সপেক্টিভ হতে পারে বা কাস্ট পার্সপেক্টিভ হতে পারে। কাস্ট পার্সপেক্টিভে ম্যাক্সিমাম হয় আমি তোমাকে বললাম, তো ওটাই ম্যাক্সিমামই থাকে। এবার লিঙ্গুইস্টিকের কনসেপ্টে দেখবে আলাদা করে আমাদের রাজ্য হয়েছে আগে, যে আলাদা করে রাজ্য করা হোক লিঙ্গুইস্টিক এর পার্সপেক্টিভে, তো তখন হয়েছিল লিঙ্গুইস্টিক মাইনরিটিজ এর কনসেপ্টে। বর্তমানে যদি দেখতে যাও অ্যাক্ট বা প্রভিশনস এর উপর ভিত্তি করে মাইনরিটিজ মেনলি কাস্টগত হয়, যে কোথায় কোন কাস্ট মাইনরিটিজ রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে একটা আলাদা করে প্রভিশনস দিতে হবে, কারণ ফান্ডামেন্টাল রাইটস তাদের পক্ষেই রয়েছে। আলাদা করে তাদের 29-30 তাদের আর্টিকেল দেওয়া রয়েছে, যাতে তারা আলাদা করে নিজের আহ রিলিজিয়াস পার্সপেক্টিভটাকে ইনক্রিজ করতে পারে, কালচারকে ইনক্রিজ করতে পারে, এই কারণে তো কাস্টগত ধরে রাখবে। হুম, আমার কোশ্চেনটা তোমার দিকে এটা ছিল
যে 26 জানুয়ারি 1950, এতবার করে আমি এই পুরো ক্লাসটাতে বলেছি। এর ইম্পর্টেন্সটা তুমি কিছু বুঝলে? হ্যাঁ, এটা কনস্টিটিউশনের কমেন্সমেন্ট ডেট। আর এই সে তো মানে ডেট। এই ডেটের আগে অবধি মানে আর্টিকেল 5, মানে এই দিন অবধি আপ টু আর্টিকেল 5 হুম। থেকে আর্টিকেল 9 অবধি হচ্ছে, সরি 8 অবধি কার্যকরী হয়। মানে এগুলোর এখন আর বর্তমানে অস্তিত্ব নেই। আচ্ছা, আর কিছু অ্যাড করতে চাইবে না এখানে? না, এর পরে আরেক মানে তারপর মানে এটা হচ্ছে নাগরিকত্ব মানে সিটিজেনশিপকে বোঝানোর জন্য, কিন্তু এর পরবর্তী ডেটের পরে পার্লামেন্টকে দায়িত্ব দেওয়া হয় যে এর পরবর্তী মানে কারা সিটিজেনশিপ পাবে বা কারা হবে, সেটা আফটার পার্লামেন্ট ডিসাইড করবে এই ডেটের পর থেকে। আর আপ টু হলে এই আচ্ছা। আর্টিকেল 5 to 8। আচ্ছা, তাহলে বিফোর আফটার কন্ডিশন, তাই তো? হুম। আচ্ছা, ভেরি গুড। ওকে, শুভম। ম্যাডাম, আরেকটা ডাউট ছিল আমার। হ্যাঁ, বলো। বলছি, কোনো ব্যক্তি যদি ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকে এবং হুম। সে ধরুন কানাডিয়ান সিটিজেনশিপ নিল, তাহলে তো হুম, অটোমেটিক ইন্ডিয়ারটা ক্যান্সেল হচ্ছে। কেটে যাবে। হুম। হ্যাঁ, সে যদি আবার ইন্ডিয়াতে আসতে চায়, হ্যাঁ, তাহলে সে আসতেই কি পারে। তাহলে আবার পাবে সে ডবল বার পেতে একদম পারে? 1955, যেটা আমি বললাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 যেটা আছে, তাদের হ্যাঁ। জন্যই তো আছে। ও, হুম। আচ্ছা, কার কাছে গেছিলাম? শুভম পাল, বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো তুমি আমাকে এইটুকু বোঝাবে যে, কোথায় গেল? হুম, এইটুকু বোঝাও যে আমি এখানে একটা ডমিসাইল কনসেপ্ট এনেছিলাম। আমি বলতে এখানে বলা ছিল, কোথায় বলা ছিল ডমিসাইলটা আমরা ঠিক কোথায় দেখতে পেলাম? ম্যাম আর্টিকেল মানে আর্টিকেল 5-এ, মেনলি আর্টিকেল 5-এ আমরা ইন্ডিয়ান যে ডমিসাইল যারা অলরেডি বসবাস করছে হুম। ইয়েতে করে, যারা ইন্ডিয়াতে জন্ম নিয়েছে, এবং যাদের হচ্ছে প্যারেন্টস ডমিসাইল ইন্ডিয়াতে কথাটার জন্ম মানে নিয়েছে। কি? ডমিসাইল মানে কোনো একটা জায়গাতে বসবাস যে করে, যারা করে। মানে কারণ আমি ইন্ডিয়াতে যেখানে বাস রয়েছে। করি সেই জায়গায় আমি ডমিসাইল রয়েছি, হ্যাঁ। আচ্ছা, তো রেসিডেন্স বলা যায়। ওকে। তো তাদের জন্য কি বলছে আর্টিকেল 5 আমাদের? আর্টিকেল 5-এ মেনলি আমাদের আর্টিকেল 5-এ যারা ডমিসাইল তাদের সিটিজেনশিপ মানে কিভাবে তারা দিচ্ছে সেটা, যেমন আর্টিকেল 5-এ যদি ধরা হয়, যারা ইন্ডিয়ান ডমিসাইল যারা মানে যাদের ইন্ডিয়াতে জন্ম হয়েছে এবং যাদের প্যারেন্টস ইন্ডিয়াতে রয়েছে, এবং এইসব ক্ষেত্রে, এবং যারা 5 বছর উম, মানে রেসিডেন্ট যারা সব রয়েছে, ঘেটে গেছে। 5 বছরের থেকে যারা বেশি, যারা 5 বছর থেকে বেশি রয়েছে, তাদের ইয়েতে করে দেওয়া হয়। হুম। 5 বছরের কনসেপ্ট তো অনেক পরে। আগে দেখা হবে যে সে জন্মেছিল কিনা। সে এখানে জন্মেছে কিনা, হ্যাঁ, তারপরে তার প্যারেন্টসরা জন্মেছে কিনা। হ্যাঁ, যদি জন্মে গিয়ে থাকে তাহলে আর কোনো কিছু দেখাই হবে না, সিটিজেন পেয়ে যাবে। যদি না হয়, যে দেখা গেলো যে না জন্মায়নি, তাহলে নেক্সট দেখা হবে কি? নেক্সট দেখা হবে তার তবে প্যারেন্টস এখানে জন্মেছে কিনা, প্যারেন্টসরা, হ্যাঁ, জন্মেছে কিনা। বা তার গ্র্যান্ড প্যারেন্টসরা জন্মেছে কিনা। যদি এখানেও দেখা যায় যে না, কেউ জন্মায়নি, তারপর দেখা যাবে যে 5 ইয়ার্স ধরে তারা রেসিডেন্ট আছে কিনা। হুম। কতদিনের আগে থেকে? 1950-র আগে থেকে। তারা 5 বছর হয়েছে কিনা 1950-তে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে পেয়ে গেল। এটা ছিল আর্টিকেল 5। নীলাজিৎ। হ্যাঁ ম্যাম। এবার তুমি আমাকে বলবে যে এখানে পাকিস্তান থেকে ইন্ডিয়ার মাইগ্রেশনস এর কনসেপ্টে আমরা দুটো আর্টিকেল দেখেছি। তো দুটো আর্টিকেল ঠিক কি বিবরণটা দিচ্ছে আমাদের, যে কোন কন্ডিশনকে ফাইন্ড আউট করছে পাকিস্তানে মাইগ্রেশনসদের? ম্যাম, আর্টিকেল 6 যেটা মানে সেটা হচ্ছে যে যদি কেউ নর্মালি যে সে আগের থেকে ফ্রম আ সার্টেন পিরিয়ড সে আগের থেকে পাকিস্তানে ছিল, তারপরে সে যদি হুম। আসতে চায়, দ্যাট ইজ ডিফাইন্ড ইন আর্টিকেল 6। মানে ওই, আর যেটা হচ্ছে আর্টিকেল 7, সেটা হচ্ছে যে হুম। মানে কেউ আগে যদি ভারতে ছিল এবং যখন ওই হুম। 1লা মার্চ 1947-এর পরে সে হুম। পাকিস্তানে মুভ করেছে, কিন্তু তারপরে আবার মুভ ব্যাক করে এসেছে ইন্ডিয়াতে ওই উইদিন 26শে জানুয়ারি 1950, তার ক্ষেত্রে লাগু হবে হচ্ছে আর্টিকেল 7 ম্যাম। আচ্ছা, ভেরি গুড। অরিজিৎ। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, তো আমরা এখানে একটা কিছু পারমিট রুলের নাম শুনেছিলাম। কোথায় শুনেছিলাম সে পারমিট রুলের নাম? কোন আর্টিকেলে শুনেছিলাম? আর এটাই বা কি পারমিট রুলটা?
আর্টিকেল 6 এ শুনেছিলাম, কি শুনেছিলাম পারমিট রুলের সম্পর্কে একটু বলো। তোমার কথা কেটে কেটে যাচ্ছে। 1948। হুম। আচ্ছা। হুম। আগে এবং পরের কনসেপ্ট এখানে, তাই তো? অরিদ, আমার মনে হয় তোমার ওখানে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে। একটা কাজ করো, তুমি মিউট হয়ে যাও, অসুবিধা নেই। রত্না, আমাকে চেষ্টা করবে একটু এখানে পারমিট রুলটা একটু বোঝানোর জন্য। না ম্যাম, আমি এটা ঠিক বলতে পারবো না। লাস্টে রিভিশন ক্লাসটা দেখলে আমি আপনাকে আবার পরে বলে দিতে পারবো। আচ্ছা, ওকে ফাইন, তুমি টাইম নাও। নেক্সট কে আছে? সঞ্জয়ের কাছে গেছি। না ম্যাম, হ্যাঁ, বলো ফেলো, পারমিট রুলটা আমাকে একটু বলো। পারমিট রুটটা এটাই ছিল যে 19 জুলাই 1948 এর পর থেকে যদি কেউ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসতে চায় বা ইন্ডিয়া থেকে পাকিস্তানে যেতে চায় তাহলে তাকে পারমিশন নিয়ে মানে পারাপার করতে করতে হবে। আচ্ছা, পারাপার করতে হবে। ওকে, হলো। আর কে আছে? আর অনিতা। হ্যাঁ ম্যাম। 1 মার্চ 1947, এই ডেটটা কি পুরো ক্লাসে কোথাও শুনেছিলে? ম্যাম আর্টিকেল 7-এ ছিল। কি বলা ছিল এই ডেটটার সম্পর্কে? ম্যাম ওই 1 মার্চ 1947-এর থেকে 1950 26শে জানুয়ারির মধ্যে যারা আম, মানে আগে পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু আবার পরে পাকিস্তান থেকে এদেশে চলে আসে, তাদের সিটিজেনশিপের কথা বলা হচ্ছে। আচ্ছা, ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছিল, দেন আবার পাকিস্তান থেকে ইন্ডিয়া আসে। 1 মার্চ 1947 পরে যারা পাকিস্তান গেছিল, এই কথাটা কিন্তু বলতে হবে। এই ডেটটা এই জন্য মেনশন করা কারণ এই ডেটের পর, মানে এই ডেটে অ্যাকচুয়ালি জানা গেছিল যে আমাদের দেশ ভাগ হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার টেরিটরি যখন ভাগাভাগি হয়, পাকিস্তানটা ঠিক কত পোর্শনে পাকিস্তান থাকবে বা এখানে পুরো পাকিস্তানটি কত পোর্শনসে থাকবে, এই ভাগটা, বলতে পারো টেরিটরির যে ভাগটা, সেটা তো ক্লিয়ার হয়েছিল না। আমরা জানতাম যে ইন্ডিয়া পাকিস্তান হতে চলেছে, দুটো ভাগ আমরা পেতে চলেছি, বাট কতটা পোর্শন পাকিস্তান পাবে আর কতটা পোর্শন ইন্ডিয়া পাবে এইটা তো জানা ছিল না। তো সেই 1 মার্চ 1947 এরকম টাইমে কোথাও গিয়ে এটা জানা যায় যে পাকিস্তানের আন্ডারে কোন কোন এরিয়াস গুলো থাকছে যেগুলো পাকিস্তান পাবে বা কতটা পাকিস্তান পাবে, আর ইন্ডিয়ার টেরিটরিতে ইন্ডিয়ার কতটা স্থান পেতে চলেছে। যেহেতু বর্ডার ডিক্লারেশন হয়ে যায়, যে বর্ডার জানতে পেরে যায় যে হ্যাঁ পাকিস্তানে এইটুকু থাকবে এন্ড ইন্ডিয়ার পোর্শনস গুলো এতটা থাকবে, তখন বুঝতে পারে না যে পাকিস্তানের লোকেরা যে না ভাই, আমার তো ইন্ডিয়াতে আমি বসে আছি, এটা তো ইন্ডিয়া নিয়ে নেবে, আমাকে পাকিস্তানে যেতে হবে। দেন ওরা আবার পাকিস্তানে গিয়ে মনে করে যে না ভাই, পাকিস্তানে থাকার যোগ্য না, আমি আবার ইন্ডিয়াতে ফেরত আসবো। তো এই কনসেপ্টটাই কোথাও গিয়ে ডেট থেকে আসে, বর্ডারের ডিক্লারেশন গুলো হলো। তো এই জন্য ডেটটাকে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়, আর কিছুই না। তো চলো এবার নেক্সট দিন আমরা শুরু করব 1955-এর অ্যাক্টস। এই জিনিসগুলো কমপ্লিট করবে, আর যেদিন যেটা ক্লাস হবে সেদিন সেটা পড়ে ফেলবে। তাহলে আশা করি তোমাদের দিনের শেষে অসুবিধা হবে না, দিনের শেষে বলতে বছরের শেষে। হুম, পুরোটাই কভার থাকবে তোমাদের। চলো, এখনো আজকে অব্দি এতটুকুই, নেক্সট ক্লাস আবার দেখা থাকবে। নেক্সট দিন তোমাদের ইকোনমির যেটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আছে ওটা হবে। কেউ কিছু বলার চেষ্টা করছো? নীলাজিৎ বলো। না না ম্যাম, ওই হাত লেগে হয়ে গেছে।
আচ্ছা, তো নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের ইকোনমির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মডিউল থ্রিতে যে রয়েছে ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড এইচডিআই, এগুলো জাস্ট ইন্ডেক্স রয়েছে, তো একদিনে আশা করি কভার হয়ে যাবে ওগুলো। ওকে, তো নেক্সট দিন ওগুলোই হবে। চলো, টাটা। গুড নাইট। টাটা, গুড নাইট সকলকে।